চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, আফরান ভাইয়ের কাছে। আসলে ভাই আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা খুলনার ঘটনা। জি, আমি গত মাসে খুলনা গিয়েছিলাম। তো ওখানে যেহেতু ক্লাস নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তির কিছু শ্রোতা আছে আর কি। তো গেলেই ওরা আমার সাথে দেখা করে। তার মধ্যে একজন হচ্ছে সৈকত এবং রূপম। আমি রূপমের কাছ থেকে ঘটনাটি শুনেছি এবং রূপমের আত্মীয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। ওকে। তো ঘটনাটির স্থান রাসেল ভাইয়া খুলনার বয়রা বাজার। বয়রা নামক একটা জায়গা আছে, যারা খুলনায় যারা থাকেন তারা সেই জায়গাটা সম্পর্কে পরিচিত অবশ্যই। তো ওই বয়রা বাজার থেকে একটু ভিতরে একটি জমিদার বাড়ি আছে, স্থানীয়রা সেটাকে মল্লিক বাড়ি হিসাবে চেনে। তো ওই বাড়িটার মানে আমি ওখানে যাই নাই, কিন্তু ওইখানে ও যেভাবে বলেছে, রূপম যেভাবে বলেছে সেভাবে আমি বর্ণনা করছি যে বাড়িটার পাশে বিশাল বাগান রয়েছে। একটা সময় সেখানে অনেক কিছু ছিল। এই বাগানেও এখন তো খুব শুনশান নীরবতা থাকে। এই বাগান কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে আর কি। আর ওই বাড়িটা কেন্দ্রিক আছে রাসেল ভাই, সেই ঘটনাটা আমি শেয়ার করব এখন আর কি। তো যিনি মানে এই রূপমের যাদের সম্পর্কে বলেছেন তাদের মানে আত্মীয় আর কি, ভাই হয় সম্পর্কে। তো প্রথম যার সঙ্গে ঘটনাটা ঘটে, ওনারা 4 ভাই। একজনের নাম হচ্ছে মহসিন, যিনি সবচেয়ে বড়। মেজজনের নাম হচ্ছে মাসুম, সেজজনের নাম হলো মামুন, এবং সবার ছোট যিনি নাম হলো মোহাম্মদ আলী। 4 ভাই ওনারা। তো ফার্স্ট যিনি মহসিন, যার নাম ছিল, ওর বয়স তখন ছিল 27 কিংবা 28 বছর। ঘটনাটি শুরু কিন্তু 1996-97 সালের দিকে। 27 বা 28 বছর ওনার বয়স ছিল। হঠাৎ মানে এমনিতেও তো ওনাদের ওই জমিদার বাড়িতে বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখে ওনারা অভ্যস্ত ছিলেন। বিশেষ করে ওই বাগানের ওই সাইডটাতে মাঝে মাঝে রাতের বেলা অনেক আলো দেখতেন। ওরা দেখে আসলে ওনারা অভ্যস্ত ছিলেন। কিন্তু নতুন করে কিছু সমস্যার সূত্রপাত ঘটে। যেমন হঠাৎ রাতের বেলা ওনার মনে হতো ছাদের উপরে ওই যে আমরা যখন ওই যে বুলডোজার যেটা চলে রাস্তায়, অনেক সময় যে ভয়ঙ্কর শব্দ শুনি বুলডোজার চলায়, মনে হতো মানে ছাদের উপর দিয়ে বুলডোজার চলছে, মানে এরকম শব্দ হতো এবং খুব ধূপধাপ শব্দ হতো। এই শব্দটা হওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মাঝখানে একটা বিরতি থাকত এবং ওই যিনি বড় ভাই ছিলেন মহসিন ভাইয়ের ঘরের মধ্যে ধপ করে একটা শব্দ হতো। আচ্ছা। তো মনে হলো কেউ হয়তো বা কোনো কাঠের উপরে জোরে একটা শব্দ করেছে, এরকম মনে হতো। তো এটা হওয়ার পরে মানে উনি খেয়াল করতেন যে ওনার ঘরের মধ্যে একজন মহিলা মানে এই মাথা থেকে ও মাথা হেঁটে মানে পায়চারি করছে আর কি, এরকম হাঁটাহাঁটি করে। উনি যতটুকু দেখতে পান সেটা হচ্ছে মহিলার যে চুল, এটা চুলটা সামনের দিকে নিয়ে আসা, মানে চেহারা দেখা যায় না, অনেক বড় চুল, চেহারাটা ঢাকা থাকে। এইভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হঠাৎ এই মহিলাটি ওই মহসিন ভাইয়ের একদম মুখের কাছে এসে চলে আসে এবং ওইভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো উনি যখনই মানে ভয়ে উনি চোখ খুলতে পারেন না। এবং এই ঘটনাটা প্রথম দিন যখন ঘটে, ওনার তো মানে বুঝতেই পারছেন যে খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। উনি পরিবারের সাথে কথা বলেন যে এরকম উনি ঘটনা দেখেছেন। পরিবার থেকে প্রথম দিকে বলে এটা হয়তো বা মনের ভুল হতে পারে, এটা হয়তো বা তুমি দুঃস্বপ্ন দেখেছো, এরকম বলে আর কি। কিন্তু না, রাসেল ভাই প্রতিদিন এই ঘটনা ঘটতে থাকে। যখন এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকলো তখন ওনারা স্থানীয় যত মানে কবিরাজ আছেন যারা এই রিলেটেড ট্রিটমেন্ট গুলো করেন, প্যারানরমাল এক্সপার্ট যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে এই ট্রিটমেন্ট গুলো করানোর চেষ্টা করে, কিন্তু ফলাফল আলটিমেটলি জিরো। প্রতিদিন একই ঘটনা এরকম, ঠিক রাতের বেলা মধ্যরাত্রে বা রাত্রের শেষ দিকে আজানের আগে হঠাৎ ধাপ করে একটা শব্দ হয় ঘরের মধ্যে। প্রথম দিকে হলো ছাদে ওই শব্দটা হয়, এর খানিকক্ষণ পরে এই ঘরের মধ্যে ধাপ করে শব্দ, তারপরে এই যে হাঁটাহাঁটি শুরু হয় এবং হাঁটাহাঁটার এক পর্যায়ে হঠাৎ মুখের সামনে চলে আসে ওই অবয়বটা এবং অনেকক্ষণ তাকিয়ে থাকে, অনেকক্ষণ একভাবে কোনো নড়াচড়া নেই, মনে যে স্ট্যাচুর মতো, মূর্তির মতো অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো আসলে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার দরকার। তখন ওনারা বাবা মা সিদ্ধান্ত নিলেন যে এনাকে মানে মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিবেন। তো মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিলেন। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, বিয়ের পরে ওনার সাথে এই ধরনের কোনো ঘটনার ঘটেনি। তো সবাই ধারণা করেছিল যে সমস্যা সলভ হয়ে গেছে, কিন্তু সমস্যার আসলে সূত্রপাত ছিল এখানে। এই ঘটনা যখন মহসিন ভাইয়ের সাথে ঘটনা শেষ হয়ে গেল, তখন ওনার ইমিডিয়েট যিনি ছোট
মানে মামুন ভাই, না সরি মাসুম ভাইয়ের সাথে এই ঘটনা ঘটা শুরু করে। আচ্ছা। ঠিক একই ঘটনা। তো মাসুম ভাই ছিল ভয়ঙ্কর টাইপের ভীতু প্রকৃতির লোক। তো ওনার থেকে বয়স 2-3 বছরের ছোট ছিল, জি। মানে মহসিন ভাই থেকে। তখন এই একই ঘটনা ঘটছে এবং উনি আর এটা সহ্য করতে পারতেন না। মহসিন ভাই তো তাও কিছুদিন সহ্য করেছিলেন, উনি কিছুদিন সহ্য করতেন। রাত্রেবেলা খুব চিৎকার চেঁচামেচি করতেন, খুবই মানে ওনার শারীরিক অবস্থাও খুব খারাপ হয়ে গেল, মানে খুবই বাজে অবস্থা। তখন পরিবার থেকে চিন্তা করলেন যে যেহেতু মহসিন ভাইকে বিয়ে দেওয়ার পরে সমস্যাটা হয় নাই, তাহলে ওনাকেও যেহেতু বয়স ওনার থেকে 2-3 বছর কম, সুতরাং বিয়ে দেওয়া যাবে, তাকেও বিবাহ দিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার আসলে বিয়ের পরে কিন্তু তার সাথে এই সমস্যাটা আর ঘটে না। আচ্ছা। সবাই চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হয়তো বা সমাধান হলো। কিন্তু রাসেল ভাই এই সমস্যাটা আবার পর্যায়ে ভর করে তার ঠিক ইমিডিয়েট ছোটছে মামুন ভাইয়ের সাথে, তার সাথে একই ঘটনা। কিন্তু তারা যেহেতু মোটামুটি সর্বোচ্চ 2 বছরের বা সর্বোচ্চ 3 বছরের ব্যবধান ছিল তাদের বয়সে, তাকেও এই সমস্যা থেকে মানে যেহেতু দেখা গেল দুইজনের একইভাবে সমস্যার সমাধান হয়েছে, তো তাকেও বিয়ে দেওয়া হয় এবং তার সাথেও এই সমস্যাটা থাকে না। আচ্ছা। কিন্তু রাসেল ভাই এই 3 জনের যখন বিয়ে হয় না, সবাই ছোট ভাই, তার বয়স ছিল 12 কি 13 বছর, তখন এর সাথে এই ঘটনা ঘটা শুরু করে। এখন স্বাভাবিকভাবে যেই প্রক্রিয়ায় 3 ভাইয়ের সমস্যাটা সমাধান হয়েছে, সে তো ছিলেন নাবালক ছেলে, তাকে তো বিবাহ দেওয়া যাচ্ছিল না। এখন প্রতিনিয়ত তার সাথে ঘটনা ঘটা শুরু করেছে এবং অন্য 3 ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটা শুরু করেছিল এর বেলায় ঘটে তার উল্টাটা। এর কি হয়, এই যিনি মোহাম্মদ আলী ভাই, যিনি এখনো হয়তো শুনছেন আজকের ঘটনা আর কি, তো উনি প্রথম দিকে যেহেতু বড় 3 ভাইয়ের সাথে ঘটনাটা ঘটছিল, উনি ছোট মানুষ ছিলেন, তো প্রথম দিকে চিন্তা করে ইস আমার সাথে যদি ঘটনাটা ঘটতো, উনি মানে এটা খুব এক্সাইটেড ছিলেন। আচ্ছা। তো সত্যি যখন ওনার সাথে ঘটনাটা ঘটা শুরু করলো, উনি কিন্তু রাসেল ভাই ভয় পান নাই। আচ্ছা। উনি একদম বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন এবং শুধু তাই না, উনি রাতের বেলা মানে ওনার ভাষ্য অনুযায়ী উনি রাতের বেলা অপেক্ষা করতেন যে কখন ওই ধপ করে শব্দটা হবে, ঘরের মধ্যে আসবেন এবং হাঁটাহাঁটি করবে এবং তার দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা। কিন্তু ওই অন্ধকার ঘরে শুধু ডিম লাইট জ্বালানো থাকতো, তো ওই মহিলার চেহারাটা দেখতে পারতেন না। এইভাবে কিন্তু রাসেল ভাই বহু বছর কেটে যায় যে প্রতিদিন। তো তখন যে প্রবলেমটা হয় যে মাসুম ভাই মানে ওই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে ঘটনা ঘটে থাকে, যখন ওনার বিবাহের বয়স হয়ে যায়, তখন পরিবার থেকে বিবাহ দিতে চায়, কিন্তু উনি নিজেই আর বিয়ে করতে চায় না, যে না আমি বিয়ে করবো না, বিয়ে করলে হয়তো বা আমি এই দৃশ্যটা দেখতে পারবো না, এইভাবে প্রতিদিন আমার সাথে দেখা করে আমি এটাই করতে, মানে ওনার সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো একদিন রাসেল ভাই মোহাম্মদ আলী ভাই যেটা করে বসেন আর কি, মানে বেশি সাহস মানে দেখাতে গিয়ে যে ঝামেলাটা বাধায় ফেলেন, সেটা হলো ওই প্রতিনিয়ত যখন ওই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে যখন একভাবে এসে তাকিয়ে থাকে, ওই দিন মোহাম্মদ আলী ভাই উনি চিন্তা করেছেন যে এর চেহারা তো আমি এত বছরে দেখলাম না, 10-12 বছর হয়ে গেল, আজ তো আমি চেহারা দেখলাম না, আজকে চেহারাটা আমি দেখবো, এর চেহারাটা কেমন। তখন যখনই ওই মুখটা সামনে নিয়ে এসেছে, আসার সাথে সাথে মোহাম্মদ আলী ভাই কি করেছে, উনি হাতটা বাড়িয়ে খপ করে তার চেহারায় হাত দিয়েছে। আচ্ছা, যে চেহারাটা কেমন, এবং সে কথা বলেছে। রাসেল ভাই একটা বিষয়, এই মহিলা যিনি আসেন ইনি কিন্তু কার সাথে কখনো কথা বলে না, কখনো এই 10-12 বছর আসছে কখনো তার সাথে কথা বলেনি। তো উনি খপ করে তার মুখে হাত দিয়ে বসেন, চুলের সামনে তো চুল থাকে, মুখ করে হাত দিয়ে মুখটা চেপে ধরেন আর কি। তো মোহাম্মদ আলী ভাইয়ের ভাষ্য অনুযায়ী উনি যখন মুখটা চেপে ধরেছেন, তখন ওনার কাছে মনে হয়েছে যে মানে 100 বছরের উপরে যে বয়স্ক লোকের চামড়া যেভাবে ঝুলে পড়ে খসখসে হয়ে যায়, ঠিক এবং খুব শক্ত টাইপের একটা চেহারায় উনি হাত দিয়েছেন, এরকম মনে হয়েছে। এবং যখন উনি হাত দিয়েছেন রাসেল ভাই, তখনই ওই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায়। আচ্ছা। অদৃশ্য হয়ে যাওয়ার পর এরপরে বেশ কিছুদিন ওই বাসায় আর এই ধরনের ঘটনা ঘটে না। কিন্তু মোহাম্মদ আলী ভাই উনি মন থেকে চাইতেন যে সে আবার আসুক, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সেটা আর আসে না। পরবর্তীতে আবার আসা শুরু করে, কিন্তু মোহাম্মদ আলী ভাই আর কখনো সাহস করে ওই কাজটা করেন নাই, স্বাভাবিকভাবে আসে। তখন পরিবার থেকে চিন্তা করলো যে একে বিয়ে দিয়ে দেওয়া হোক, যখন উনি পরিণত বয়স হয়েছেন তো তাকেও বিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই বিয়ের পরে কিন্তু অন্য 3 ভাইয়ের যেভাবে সমস্যাটা হয় নাই, ওনার বেলায় কিন্তু এই সমস্যাটা রয়ে গিয়েছিল অনেকদিন এরকম ছিল। পরবর্তীতে বেশ বিয়ের যখন ওনার বাচ্চা কাচ্চা হয়েছে, তারপরে এই সমস্যাটা চলে গেছে। এখন রাসেল ভাই ওই বাসায় যেই ঘটনাটি ঘটে, এখন পর্যন্ত
ওই ছায়ামূর্তিকে কেউ দেখে না। এখন পর্যন্ত ওই বাড়িতে কোনো পুরুষ লোক ওইভাবে নাই, ওই ছায়ামূর্তিকে কেউ দেখে না। কিন্তু ওই ছাদের উপর ওই শব্দগুলো এবং রাতের বেলা ঘরের মধ্যে ওই ধপ করে একটা শব্দ, এটা সবাই শোনে এখন পর্যন্ত। এবং কিন্তু এখন পর্যন্ত ওই ছায়ামূর্তিকে মানে কারোর সামনে এখন পর্যন্ত আসে না, কিন্তু ভবিষ্যতে আসবে কিনা এখনো কিন্তু আমরা জানি না। আমার পরিবার থেকে বলছে যে হয়তো ভবিষ্যতে আমাদের পরিবারের আরো কারোর সাথে এই ঘটনাটি ঘটতে পারে। কিন্তু স্টিল নাও বেশ এই ঘটনাটির এন্ডিং হয় রাসেল ভাই 2015 সালে। 96 সাল থেকে শুরু, 2015 সালে ঘটনাটা মানে আপাতত এন্ডিং, হয়তো বা ভবিষ্যতে আবার ঘটতে পারে। আর ওনার বাড়িটা স্পেশালি মানে অত্র অঞ্চলে মল্লিক বাড়ি হিসেবে পরিচিত এবং ওই জায়গাটা যে ভয়ঙ্কর এটা মোটামুটি সবাই জানেন। আর রূপম ভাই ওনাদেরই আত্মীয় এবং আত্মীয়ের মাধ্যম দিয়ে এই ঘটনাটি আজকে সংগ্রহ করেছি। এটা ছিল আসলে ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। নিয়ে এসছেন নরওয়ে থেকে। আমরা চলে যাই তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনার কোথায় থাকেন আপনি সেটা একটু জানাবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম তুহি, আমি এসেছি অসলো নরওয়ে থেকে। আমি আপাতত ওখানে একটা জব করছি, একটা অ্যাপারেল কোম্পানিতে ম্যানেজারের পোস্টে, এবং আমি আছি একদম অসলো সিটিতে। আপনার সঙ্গে আপনার হাজবেন্ড আছেন? আমার সাথে আমার হাজবেন্ড আসছে আজকে। কারণ আমি যে কাহিনীটা এখন শেয়ার করব সেটা অসলোতেই ঘটা। অ্যাকচুয়ালি এই বছরে 2-3 মাস আগে হবে। ওখানে আমরা একটা জায়গায় ঘুরতে যাই। আসলে ইউরোপে বেশ কিছু অ্যাবান্ডেন প্লেসেস থেকে যায়, কারণ যেহেতু পপুলেশন কম আর এটা আসলে অনেক প্রাচীন সভ্যতা, তো দেখা যায় যে কিছু রুইন্স থাকে বিভিন্ন জায়গায়। চার্চ হতে পারে, কোনো এলাকা হতে পারে, কোনো বাড়ি হতে পারে, হসপিটাল হতে পারে। ঠিক সেরকমই অসলোতে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে নেস, NES, ছোট একটা নাম। তো সেই জায়গাটাতে একটা চার্চ আছে, যে চার্চটা আজ থেকে 1000 বছর আগে কোন একটা অ্যাক্সিডেন্টাল ফায়ারে পুড়ে মানে এটা এখন আর অ্যাবান্ডেন্ট, মানে এখানে আর কেউ যায় না। তো এটা আগুন কিভাবে লাগে আসলে এটার কোনো কারণ কেউ বলতে পারেনি। সামহাও একটা অ্যাক্সিডেন্ট হয় এন্ড ওখানে যারা ছিল অফকোর্স দে আর ডেড। বাট এটার পর থেকে ওই জায়গাটার বিশেষত্ব যেটা ছিল যে ওই জায়গাটা একটা সুইসাইড পয়েন্টে পরিণত হয়। এখন এই জিনিসগুলো আসলে আমরা ওখানে থাকতে থাকতে আসলে এগুলো শুনি, লোক মুখেও শুনি বা নেটেও সার্চ করে দেখি যে হয়তো একটা সুইসাইড পয়েন্ট হয়ে যায়। বিকজ ওখানে যারাই যায় ডিপ্রেশনে চলে যায়, কারণ অনেকেই কিউরিওসিটি থেকে যায়, অনেকে মেবি দেখা যায় যে শখের বসে গেছে বা ঘুরতে গেছে, তো ওখানে ডিপ্রেসড হয়ে যায়। আর সেই চার্চের পেছনে একটা পুকুর আছে, ওখানেই অনেকে গিয়ে জাম্প করেছে, এরকমও স্টোরি আছে। আর যেহেতু চার্চ, তো পাশে একটা গ্রেভইয়ার্ড অবশ্যই চার্চের পাশে অলওয়েজ থাকে। আর ওই গ্রেভইয়ার্ডে যতগুলো কবর ছিল মানে যা দেখে এসেছি সবগুলোই কিন্তু সুইসাইড কেসে মারা যাওয়া আর কি। এবং ওখানে যে ফাদারটা লাস্টে ছিল আর কি, মানে চার্চের রক্ষণাবেক্ষণে, সেও সামহাউ সুইসাইড করে। তো এত কিছু শোনার পরে আসলে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, লেটস গো এন্ড হ্যাভ আ লুক যে আসলে কি জিনিসগুলো সত্যি নাকি ম্যান মেড স্টোরিজ। আর নেক্সট জায়গাটা ছিল সিটি থেকে অনেক দূরে, প্রায় আমরা উই হ্যাড টু ট্রাভেল অ্যারাউন্ড 2.5 hours, অনেক দূরে ছিল আর খুবই নির্জন একটা জায়গায় ছিল। এবং ওই জায়গাটা যেটা হলো যে নরওয়ে ইজ আ ফ্রি ল্যান্ড যেটাকে বলা হয়, কারণ যে কেউ পারমিশন ছাড়া যে কোনো জায়গায় যে কোনো টাইমে যেতে পারে। বাট ওই জায়গাটাতে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা টাইমের পরে যে একটা সিল্ড করে দেওয়া হয়, গেট টেনে দেওয়া হয়। এখন এটা কেন আমি জানি না, মানে এটা কি ভূত প্রেতের কারণে নাকি অন্য কোনো কারণে হতে পারে। তো ওখানে যখন আমরা যাই একদম ভর দুপুরে গেছিলাম, কারণ আমরা জানি যে সন্ধ্যার দিকে বা ভর দুপুরে আসলে যদি কিছু এক্সপিরিয়েন্স করতে হয় বা কোনো প্যারানর্মাল কিছু দেখা যায়, এই দুইটা টাইম বেস্ট। তো ওই টাইমটাতে যাওয়ার পরে আর আমরা যতটুকু জানি যে বাইরে আসলে কুকুর হোক বিড়াল হোক, মানে যে পেটস গুলো থাকে এগুলো অলওয়েজ পেটস থাকে, ওয়াইল্ড কিন্তু আসলে এরকম সিটির মধ্যে বা এই ধরনের লোকালয়ে দেখা যায় না সচরাচর। এটা আসলে খুবই অ্যাবসার্ড। বাট ওখানে আমরা যখন জাস্ট গেলাম, বাস থেকে নামলাম, নেমে হাঁটা স্টার্ট করলাম, দেখলাম যে একদম মানে চার্চের সীমানা যখন ঢুকবো জাস্ট ওই টাইমটাতে একটা কুচকুচে কালো বিড়াল, একদম বিড়ালের সাইজটা মানে একটা বলবো যে এক প্রকার মানে ছাগলের সাইজের কাছাকাছি, অনেক বড় এন্ড ভেরি উইয়ার্ড আর খুবই জঘন্য দেখতে, মানে যেটাকে বলেন ভয়ঙ্কর।
একটা ওয়াইল্ড ক্যাট, অফকোর্স এটা কারো পেট হতেই পারে না। সে ওখানে গিয়ে এমন ভাবে আমাদের রাস্তাটা আটকে দাঁড়িয়েছে, একটু একটা দূরত্ব বজায় রেখে, যে যেন কিনা মানে বিড়ালটা জাস্ট স্টেয়ার করে আছে আমার দিকে। হি ইজ জাস্ট স্টেয়ারিং, মানে আমার মনে হচ্ছে সে এখন কথা বলতে জানতো, সে আমাকে জিজ্ঞেস করতো যে মানে আমাকে আমার নাম ধাম জিজ্ঞেস করা শুরু করতো, মানে এই ধরনের একটা জিনিস। এবং সে পুরো স্টেয়ার করেছিল, আমরা ওয়েট করছিলাম লেট হিম পাস। বাট আমরা যেহেতু জানি একটা সুপার স্টেশন, যে যদি একটা কালো বিল্লি আমাদের পথ আটকে দেয় বা ক্রস করে আমাদেরকে, ওই রাস্তাতে দেয়ার ইজ সামথিং রং, আমাদের আসলে আগানো উচিত না। কিন্তু দুর্ভাগ্যবশত চার্চে যাওয়ার একটাই রাস্তা ছিল, সো উই ডিড নট হ্যাভ এনি এসকেপ পাথ, আমাদের ওখান দিয়ে যেতে হবে। সামহাও বিড়ালটা চলে যায়, কিন্তু যেতে যেতে সে বারে বারে টার্ন করতে থাকে আমাদের দিকে। আই ডোন্ট নো হোয়াট ডাজ দ্যাট মিন। পরে আমরা গেলাম, বাট আশ্চর্যজনক হচ্ছে কি ওই বিড়ালটা যেটা ক্রস করলো ওই জায়গাটাতে যখন আমরা জাস্ট স্টেপ করলাম, তখন থেকে মানে আমার হাজবেন্ড না, আই হ্যাভ স্টার্টেড ফিলিং সামথিং। মানে আমি জানি না, মানে আমি আস্তে আস্তে না, মানে হঠাৎ করে মনে হচ্ছে যে দুনিয়ার যত ভারী কি জিনিস আছে, আমার মন খারাপ হওয়া শুরু করলো। আমি যত আগাচ্ছি চার্চের দিকে, মনে হচ্ছে যে আই এম ভেরি স্যাড, আই ডোন্ট নো ওয়াই, বাট আমি খুবই ডিপ্রেশনে চলে গেলাম। এবং ওখানে মানে ওয়েদারটাও অফকোর্স অনেক উইন্ডি ছিল, আর মানে একদম লোকজনের যাওয়া আসা না থাকলে যেরকম হয়, ভুতুরে একটা পরিবেশে দিনের আলোতেই ওরকম লাগছিল। ভাঙা একটা চার্চ দেখলাম, ফাইন গেলাম, এবং পুকুরটাও দেখলাম যে হ্যাঁ এরকম। যখন গ্রেভিয়ার্ডটার কাছে গেলাম, দেখলাম যে মানে মনে হচ্ছে যে এতই লিটারালি ফিল, মানে এখন হয়তো এটা বললে এভাবে বোঝানো যাবে না, কিন্তু আমি যখন ওখানে ছিলাম আমার কাছে লিটারালি আমার কাছে মনে হচ্ছিল যে আই কুড ফিল দেয়ার পেইন, না যে মানে ওরা কত কষ্ট করে মারা গেছে, মানে আমার কাছে এরকম মনে হচ্ছিল। বিকজ আমি যেহেতু বললাম যে সবাই সুইসাইড করে মারা গেছে, এবং ওখানে কেউ আমার কাছে মনে হচ্ছে আই কুড লিটারালি ফিল দেয়ার পেইন, যে হারে বেচারা ভিতরে শুয়ে আছে, তার না জানি কত কষ্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল সে এদিক ওইদিক দেখছে, তাকাচ্ছে, মানে আসলে সে কিছু হিস্ট্রিজ পড়ছিল আর বলছিল হচ্ছে লেটস টেক সাম স্ন্যাপস, বিকজ এখানে তো আমরা সবসময় আসবো না, ছবি টবি নিয়ে যায়, লোকজনকে দেখাতে পারবো। হি ওয়াজ মেকিং ফান অফ ইট, হি ওয়াজ ভেরি নর্মাল। বাট আমার কাছে মনে হচ্ছে যে নো, আই এম ট্র্যাপড সামওয়্যার। মানে আমি এটা বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি আসলে এই কাহিনীগুলো আমার হাজব্যান্ড থেকে শুনে বাসায় আসার পর, কারণ আমি তখন জানি না যে আমি তখন কিসের ভেতর দিয়ে যাচ্ছি, আমি তো আমার নিজেকে দেখতে পাচ্ছিলাম না। আমি ওখানে গেলাম চার্চে, যেখানে গেস্টরা বসে থাকে, ভাঙা চেয়ার গুলা, মানে চেয়ার মানে উডেন শিল্ডের মতন, মানে পুড়ে গেছে, পুড়ে একদম কয়লা হয়ে গেছে আর কি। কিছু কিছু রুইন্স ছিল। জাস্ট আমি ওখানে বসে এক দৃষ্টিতে যেখানে জিজাসের ইয়েটা ছিল, স্ট্যাচুটা ছিল, আমি ওদিকে জাস্ট তাকিয়ে আছি, বাট সামনে কিন্তু কিছু নাই, একদম পুরো ভাঙা টেবিল সবকিছু। তারপর আমার হাজবেন্ড এসে আমাকে লিটারালি আমাকে জাস্ট গায়ে মানে কি মানে ওয়ার ইউ লস্ট, এই ধরনের কিছু একটা। আমি তারপরে সামহাও বললাম যে আচ্ছা আমরা না এখান থেকে চলে যাই। Then he started feeling যে something is very wrong with me, কারণ তাহলে তো এটা মিথ না, এটা তো তাহলে সত্যি, যেখানে আসলে তো ডিপ্রেসড হয়ে যাচ্ছে সবাই। বিকজ আমাদেরও আগে একটা নিউলি ম্যারিড কাপল ওখানে গেছিল, অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফ বোথ কমিটেড সুইসাইড টুগেদার, পেছনে যে পুকুরটা ছিল ওখানে। তো আমার হাজব্যান্ড আর কোনো রিস্ক নেয়নি, বললো যে লেটস গো। মানে আমার কাছে ওখানে কিছু ভালো ঠেকছে না, মানে আমি পুরাই নাকি একদম চুপচাপ হয়ে গেছিলাম। তারপরে বলে যে আরেকটা কি, যে ওখানে নাকি একটা স্পেসিফিক টাইমে মেবি সন্ধ্যার পর যদি কেউ সামহাও গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে থেকে যেতে পারে ওখানে, মানে দে সি সাম শ্যাডোজ, যে হ্যাঁ লোকজন ঝুলে আছে, মানে এই ধরনের কিছু শ্যাডোজ আছে। এবং যে ওয়ালে দেখা যায় সেই শ্যাডোটা, সেই ওয়ালের সামনেও আমি গিয়ে আই জাস্ট স্টুড আপ, না মানে আমি আর চলতেছি না, আমি ওখানে দাঁড়ায় আছি। আমার হাজবেন্ড বলে যে কি ব্যাপার, চলো লেটস গো, লেটস মুভ অন। যে না এটা একটু থাকি, বা মানে আমি কেমন যেন নর্মালের মতন অ্যাক্টিং করছিলাম। পরে আমাকে ও জাস্ট বাউন্ডারির বাইরে নিয়ে আসলো। ট্রাস্ট মি, বিলিভ ইট অর নট, আমি জাস্ট বাউন্ডারির বাইরে একটা স্টেপ করলাম, আই বিকেম অ্যাবসলিউটলি নর্মাল। মানে আমি আগে যাচ্ছিলাম জাস্ট ওই জায়গা থেকে ছেড়ে আসার পর, এক্স্যাক্ট ওই জায়গা থেকে ছেড়ে চলে আসার পরে। আমি এই পুরো কাহিনীটাই শুনেছি বাসা আসার পরে। হি ওয়াজ সেইং যে তোমার কি হলো ওখানে, তুমি তো এরকম করতেছিলা, ওরকম করছিলা। এবং ও আমাকে ছবিও দেখালো যে আমি এভাবে তুলেছি, দেখো জাস্ট লুক এট ইউ, মানে কেমন ছিলা তুমি। আই ওয়াজ শকড যে না আসলে ইটস নট আ মিথোলজি। হ্যাঁ হয়তো আমি যদি এখন ওখানে ভুডু ডলস নিয়ে যেতাম, প্ল্যানচেট করতাম, হয়তো আই কুড ফেস সামথিং। বাট আমি বলবো যে হ্যাঁ, যদি নরওয়ে থেকে কেউ শুনে থাকে কোনোদিন কোনো বাঙালি, তাহলে অফকোর্স আমি বলবো যে হ্যাঁ, নেস ইজ আ প্লেস। এটা নিয়ে যা কিছু বলা হয়েছে এভরিথিং ইজ রাইট।
মানে আমি এভরিথিং ইজ ট্রু ওখানে, বিকজ আমি এটা নিজে থেকে আমি এক্সপিরিয়েন্স করেছি। আমি যদি একা থাকতাম হয়তো বলতাম যে হ্যালুসিনেশন, বা আমি বলতাম যে শুনে 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 হয়তো আমার ব্রেনে সেটা কাজ করেছে। বাট যেহেতু আই হ্যাড সামওয়ান উইথ মি, সে তো আমার সাথে মিথ্যা কথা বলবে না। তো এই জিনিসটাই আর কি, এটাই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরো একজন অতিথি আছেন, এবার আমরা তার কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আরেকবার বলতে হবে প্লিজ কাইন্ডলি। আমার নাম ট্রফিম, আমি সাভার থেকে এসেছি। জি আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব জি সেটা ঘটেছে টঙ্গীতে। জি একটা সরকারি কলোনি ছিল হুম যেখানে আমার খালারা থাকতো। তো হুম। সেখানে আমি বেড়াতে যেতাম। তো যখন সেই কলোনিতে ঢুকতাম, ঢোকার সময় বড় একটা গেট ছিল, যে গেটটা পেইন্ট করা ছিল না, এবং পেইন্ট না করার জন্য সেটা খুবই জং ধরা একটা বড় একটা দরজা। দেখতে খুব মানে মনে হবে যে আমি কোনো একটা হন্টেড প্লেসে ঢুকছি এরকম। ঢোকার পরেই হচ্ছে গার্ড হাউস, কিন্তু গার্ড হাউস 6টা বা 7টার পরে সেখানে থাকে না, কজ যেহেতু সরকারি তারা একটা ফ্রি টাইম পায়, তারা চলে যায়। এবং সেই গার্ড হাউসের পর একটা বড় জায়গা, যে জায়গার মধ্যে অনেক গাছ, এবং সেখানে একটা গাড়ি ছিল, যে গাড়িটা একদম ভাঙাচোরা, একদম স্টেইন হয়ে গেছে, এরকম একটা গাড়ি। তো সেখানে ইভেন ছেলেমেয়েরাও এরকম হয় অনেক সময় যে গাড়ি আছে ওখানে গিয়ে খেলাধুলা করে, বাট ওখানে কোনো ছেলেমেয়েও যাইতো না, একটু ভয় পেত আর কি। তো লম্বা একটা রাস্তা, যে রাস্তার মধ্যে 6 কি 7টা ল্যাম্প পোস্ট, যেখানে একটা কিংবা 2টো ল্যাম্প পোস্টে লাইট জ্বলে, বা আর বাকিগুলো সেগুলোতে লাইট জ্বলে না, খুবই অন্ধকার থাকে, ডার্ক থাকে। তো সেই কলোনির ভেতর 2টো বিল্ডিং, 4 তলা এবং 4 তলা, 8 তলা মোট। সো তার সেই 2টা বিল্ডিং এর মাঝখানে একটা ডাস্টবিন, একটা গার্বেজ আছে, যে গার্বেজে মানুষ ময়লা ফেলে। তো সেই জায়গাটা খুব ডার্ক এবং খুবই অন্ধকার, এবং একটা কলোনি, অনেক বড় একটা জায়গা নিয়ে করা কলোনিটা, এবং সেখানে যদিও শহরের মধ্যে, কিন্তু সেই ভেতরটা খুবই অন্ধকার। তো আমার খালারা যেখানে থাকতো, এটা আমার কাজিনের বাসার কথা আমি বলছি, তারা থাকতো দোতলায়। তো আমি দোতলায় উঠি, ওঠার পর দোতলা নিচতলা থেকে একদম 3 তলা পর্যন্ত কোনো আলো নেই, কেউ আলো জ্বালায় না, আমি জানি না কেন জ্বালায় না। তো যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে তখন। হওয়ার পর আমার খালা উনি বলছেন যে তোমাকে একটু দোকানে যেতে হবে, তুমি আমাকে এই জিনিসটা এনে দাও। তো বললাম আচ্ছা ঠিক আছে দাও, আমি যাচ্ছি, কোনো সমস্যা নাই। তো আমি বের হলাম। বের হওয়ার পর ঠিক যখন সেই ডাস্টবিনের কাছে গিয়েছি, সেখানে দেখি ক্লাস 7 কি 8 হবে এরকম ক্লাসে পড়ে একটা মেয়ে, সে ওখানে কিছু খুঁজছে। তো আমি তাকে কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কি কিছু খুঁজছেন? তো বললো ভাইয়া আমার পায়ের ঘুঙুরটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিবেন। তো বললাম ঘুঙুর? আপনি শিওর আপনার ঘুঙুর হারিয়েছে? বিকজ যদি ঘুঙুর হয়, ঘুঙুরটা অনেক বড় হয়, এবং সেটা হারিয়ে গেলে বা এই রাস্তায় থাকলে সেটা দেখা যাবে। আপনি কি শিওর? বললো হ্যাঁ ভাইয়া আমার ঘুঙুর। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো বেশ কিছুক্ষণ তার সাথে খুঁজলাম, কিন্তু পেলাম না। আমি বললাম যে আপু এক কাজ করেন, তাহলে আপনি কালকে সকালে আসেন, তাহলে আপনি এটা খুব তাড়াতাড়ি পেতে পারেন। এই বলে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমি দোকানে গেলাম। দোকানে যাওয়ার পর আমার জিনিস কিনে আবার কাঙ্ক্ষিত জায়গায় আমি আবার ফেরত আসলাম। তো আসার পর আমার কাজিনরা সবসময় আমাকে ভয় দেখানোর চেষ্টা করতো যে এখানে কিন্তু এই আছে, এখানে কিন্তু ওই আছে। তো এটা আমি বরাবরই শুনতাম। তো ওই দিন রাতে আমি একটু চা খেয়েছিলাম, খুব ডার্ক লিকারের চা। ঘুম আসছিল না, একদমই ঘুম আসছিল না। তো চা খেতে খেতে হঠাৎ কাজিন আসে আমার কাছে এসে সে বলছে যে তোমাকে একটা গল্প বলি, শোনো। আমি বললাম গল্প? বলো, কি আর বলবা, ভূতের গল্পই তো বলবা নাকি? আমাকে ভয় দেখানোর চেষ্টা আর কি। তো বলল আসলে তা না, একটা সত্যি কথাই বলি। তো বললো যে, আমি বললাম ওকে বলো। সে বললো যে আমাদের এখানে একটা মেয়ে সে সুইসাইড করেছে এবং সে মারা গেছে, এবং মেয়েটা খুব ভালো নাচ করতো,
আমি বললাম তাই নাকি, নাচ করতো? ওহ দ্যাটস গ্রেট। তো সে থাকতো 4 তলায়, 4 তলায় থাকতো এবং সেখানে তার যে ফ্যামিলি ছিল, ফ্যামিলি খুব কনজারভেটিভ ছিল। তার ফ্যামিলি থেকে তাকে কখনো সে মেয়েটাকে নাচতে দিত না, কারণ নাচ গান তার পছন্দ করতো না। কিন্তু মেয়েটা খুবই, তার প্যাশন হচ্ছে যে সে নাচবে বা একজন নৃত্যশিল্পী হবে। তো মাঝে মাঝে সেই মেয়েটাকে টর্চ করা হতো সেই ফ্যামিলি থেকে যে তুমি এটা করবা না, কিন্তু সেই মেয়েটা খুব জিদ নিয়ে সেটা করতো, তার এটা খুব ভালো লাগে। তো একদিন মেয়েটা সেই ছাদে গিয়ে সেখান থেকে পড়ে সে মারা যায়। তো তখনই এটা বলার পরে আমি ভেবেছিলাম যে আসলে এটা একটা মিথ্যা কথা। তো তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, আজকে সন্ধ্যার সময় আমি যাওয়ার পথে এরকম এরকম হয়েছে, একটা মেয়ে এরকম ঘুম খুঁজছিল, বলে যে আমাদের এই কলোনির ভিতরে ক্লাস 7-8 পড়ুয়া কোনো মেয়ে নাই, ঠিক আছে, ওই ছিল এবং সে এখন নাই, সে মারা গেছে। তখনও আমি এটা সিরিয়াস হিসেবে নিয়ে নিই যে আমার মনে হয় এখনো সে দুষ্টামি করছে। যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় ঘুম আর আসছে না, এপাশ ওপাশ করছি, তখন প্রায় রাত 2 বেজে গেছে। তো ওই সময় আমি একটু চোখ বন্ধ করি এবং 5 কি 10 মিনিট হয়ে যায়, ঘুম হয় না কিন্তু চোখের পাতাটা লেগে আছে। হঠাৎ মনে হচ্ছে একটা শব্দ পাচ্ছি আমি, এবং শব্দটা লাইক একটা ঘুঙুরের একটা শব্দ, সেটা নিচে নেমে আসছে এবং আমি মানে একদম অবাক হয়ে গেলাম যে কি। আমি ভেবেছি যে এটা নিহাতি একটা আমি চিন্তা করেছি বা ভাই আমাকে বোঝানোর চেষ্টা করেছে, সেটাই হচ্ছে। তো আমি আর কোনো পাত্তা দিলাম না, আবার আমি টার্ন নিয়ে আবার শুয়ে গেলাম। তার কিছুক্ষণ পর আবার সেই একটা শব্দ, একদম ঘুঙুর যেভাবে স্টেপ করে যে শব্দটা হয় ঠিক সেরকম একটা শব্দ। তো আমি এবার উঠে গেলাম, ঘুম থেকে উঠে আমি বসলাম। বসার পর আমি ট্রাই করলাম যে আমি কি সত্যি শুনলাম, আমি একটু জাগ্রত অবস্থায় বসে আমি শোনার চেষ্টা করি। আচ্ছা, তো ট্রাই করলাম, বাট আর কোনো শব্দ হলো না, শব্দ হলো না। তো আমি ভাবলাম যে না, এটা আমার জাস্ট আমি চিন্তা করেছি, এর জন্য আবার শুয়ে পড়লাম। কিন্তু এবার কিছুটা ভয় পেয়েছিলাম দ্বিতীয়বার। তো ভয় পাওয়ার পর আমি বললাম যে না, আমি আর এগুলো চিন্তা করতে চাই না। আমি বালিশটা আমার মানে মাথা নিচে না দিয়ে আমি কানে দিয়ে আমি খুব প্রেস করে আমি ঘুমিয়ে গেলাম, যে শুয়ে পড়লাম। শোয়ার পর সেই একই শব্দ আবারও শুনতে পেলাম। এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি সাথে সাথে কাজিনকে ডাক দিলাম, ভাইয়া ওঠো, ভাইয়া ওঠো। তো সে বললো তার কাছে ঘুম ভেঙে গেছে। তো বলতেছে কি হয়েছে? আমি বললাম যে ভাই তুমি কি শুনতে পাচ্ছ না, তুমি কি সত্যি শুনতে পারতেছো না? বলে কি এই শব্দটা আমি শুনতেছি। আমি খুব নার্ভাস হয়ে গেলাম এবং আই ওয়াজ জাস্ট শেকিং, মানে আমি খুব কাঁপছিলাম যে আমি শুনছি, একদম দিব্যি শুনছি। এবং যখন আমি জাগ্রত অবস্থায়, ওই সময় আমি বলছি এই যে এখন হচ্ছে। তো সে বলতেছে যে ওকে চল আমরা বাইরে গিয়ে দেখে আসি। আমি বললাম তোর মাথা নষ্ট হয়ে গেছে, আমি এখন বাইরে যাবো? বললো যে আরে চলো না, কিচ্ছু হবে না। ভাইয়া বললো। আমি বললাম না না না, অসম্ভব, প্লিজ ভাইয়া তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি প্লিজ এখন বাইরে যাবা না, দরজা খুলবা না। আমি একদম ভয় পেয়ে গেছি, খুবই নার্ভাস। তো এক পর্যায়ে আমি চিমটি কাটছি বা নিজেকে স্ল্যাপ করছি যে আমি কি সত্যি, মানে এটা কি আমি কল্পনা করছি, স্বপ্নে দেখছি, না সত্যি হচ্ছে। তো একটা পর্যায়ে ভাইয়া আমাকে সান্ত্বনা দিল, যে বললো ওকে লেটস প্রে। এটা বলে আমার সাথে সে প্রে করলো এবং প্রে করার পর ঘুমাতে গেলাম। কিন্তু ওই শব্দটা আমি আর পাইনি, কিন্তু আমি আসলে ঘুমাতে পারছিলাম না। তখন ঘড়ি কাটা 3টা বেজে গেছে এবং বাইরে থেকে একটা ল্যাম্প পোস্টের একটা হালকা একটা আলো সেই রুমের মধ্যে পড়ছিল। তো জানালা খোলা, আমি জানালার দিকে তাকাতেই পারছিলাম না, কিন্তু একটা আলো আসছিল। এবং যখন ভোর প্রায় হয়ে গেছে, এরকম 5টা বেজে গেছে বা 5:30 বাজে, ভোরের আলো, ঠিক ওই সময় আস্তে করে আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। তো যখন ভোর বা সকাল হয়ে গেল, সকাল হওয়ার পর ঘুম থেকে উঠে আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি কি সত্যি শোনো নাই সে শব্দটা? বলে যে আরে বোকা, এটা আমরা প্রায়ই ফেস করি, এটা মাঝে মাঝে এটা শোনা যায়, আমরা এটা ইউজ টু হয়ে গেছে। তুমি ফার্স্ট টাইম, আর যেহেতু তুমি অনেক ভয় পেয়ে গেছো, সো যদি ওই সময়টাতে এটা বলতাম যে হ্যাঁ আমি তো পাচ্ছি, তাহলে তুমি আরো বেশি ভয় পেয়ে যেতে, এর জন্য আসলে তোমাকে ওভাবে বলি নাই। তো আমি মিলিয়ে দেখলাম যে সেই মেয়েটা সে ঘুঙুর খুঁজছিল,
এবং মিলে গেল। তখন আমি বুঝলাম যে আসলে এটা রিয়েল। এবং প্রায় আমার খালা একদিন উনি বলছিল যে আমার তো এরকম হয়েছিল একবার যে আমি ঘুমাচ্ছিলাম, কোন একটা মেয়ে এসে আমাকে ধাক্কা দিল এবং আমি ঘুম থেকে উঠে গেলাম, জি। উঠে সাথে সাথে দেখলাম সে নাই। মানে প্রায় তারা ফেস করে এটা এরকম। সো ওটা ছিল আমার জীবনের ফার্স্ট কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি যেটা আমি নিজে দেখেছি বা নিজে ফেস করেছি, যেটা আসলে আজও আমাকে নাড়া দিয়ে যায়। এটা ছিল আমার আজকের। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার সেকেন্ড স্টোরিটা আমরা একটু শুনে ফেলি। আচ্ছা, হাই লিসনার্স, আবার এসছি। আমার সেকেন্ড স্টোরিটা আসলে আমি যখন আরেকটু ছোট ছিলাম, জি। লেভেলস করতাম, ইন্টারমিডিয়েটে ছিলাম যখন, ওই টাইমটাতে আমরা গ্রামে ঘুরতে যাই আমার খালার বাড়িতে। আর গ্রামটা হচ্ছে একদমই আইল্যান্ড। আমার মনে হয় বেশ কিছু লোকজন নাম শুনতে পারেন। আইল্যান্ডটার নাম হচ্ছে একদমই বাংলাদেশের দক্ষিণে হাতিয়া। অনেকেই জায়গাটা। মানে সবাই জানে না, I হ্যাঁ, guess. হ্যাঁ, হ্যাঁ। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু অনেক ব্যাকইয়ার্ড, মানে এখনো জি। আসলে ডেভেলপমেন্টের কিছুই হয়নি বলতে গেলে ওই জায়গাটাতে। তো সেখানে আমার বড় খালা থাকেন, আপন বড় খালা, উনি ছিলেন ওই টাইমটাতে তখন ওখানে। আমরা ঘুরতে গেছি ওখানে বেশ অনেকজন মিলে। তো আমরা জানি যে খালা বাসাটা মানে হয় না যে ভেতরে একটা কিউরিয়াসিটি থেকে, হ্যাঁ গ্রাম দেখবো। আসলে আমরা সারা শহরে বড় হয়ে থাকি, আমরা গ্রামের একা ইচ্ছা একটা, থাকে হ্যাঁ। এরকম। তো খালার বাসাটা আসলেই একটা গ্রামেরই, মানে গ্রামই বলতে গেলে, কারণ তার টেলিভিশনে মানে কোনো ডিশ তো বলা দূরের কথা, দেখা যাচ্ছে যে ফ্রিজ নাই এই ধরনের। প্লাস ওখানে ইলেকট্রিসিটিও সে টাইমে ছিল না, 2009 এর কাহিনী বলছি আমি। তো এখন ওখানে আবার আরেকটা যেটা ছিল যে হাতিয়া তো আসলে নদী ভাঙা জায়গা, মেঘনা নদীর পাড়ে যেহেতু, জি। খুব নদী ভাঙে ওখানে, মানে মাটি ভেঙে ভেঙে নিয়ে যায়, অনেক মানুষের ল্যান্ড বাড়ি, অনেক মানুষ মারাও যায়। তো ওখানে যেটা হয় যে সবার ভেতরে একটা টেন্ডেন্সি এমনই থাকে যে জায়গাটা না মানে পোজেসড কিছু দ্বারা, কারণ আসলে অনেক অতৃপ্ত আত্মা হঠাৎ করে মারা গেলে মানুষের যেটা হয় যে অনেক কিছু তো করণীয় থাকে বাট করে যেতে পারে না। তো এরকম একটা ব্যাপার স্যাপার প্রায় প্রতিটা বাড়িতেই আমি শুনি যে অমুক বাড়িতে অমুক মানুষ পোজেসড জিন দ্বারা, কারণ মানে ওখানে জিন প্যারানর্মাল জিনিসগুলো মানে অনেক বেশি হয় আর কি তুলনামূলক ভাবে। তো ইনফ্যাক্ট আমার বড় খালার বাড়িতে আমার বড় খালা নিজেও কিন্তু পোজেসড ছিলেন অনেক বছর। ওনার মেয়ে মানে আমার খালাতো বোন, উনিও পোজেসড ছিলেন আর কি একটা টাইমে। আসলে এখন তো উনি অস্ট্রেলিয়াতে থাকেন ভালোই ফ্যামিলি ট্যামিলি নিয়ে। তো এখন আর খালা বাসায় যেটা ছিল যে তাদের বাড়ির তাদের বাড়িটা ছিল একদম আইসোলেটেড, মানে তাদের নিজস্ব পুকুর, নিজস্ব সবকিছু। সো বহিরাগত কিছুর সাথে তাদের কোনো অ্যাটাচমেন্ট ছিল না। বাড়িটা ছিল একদম আইসোলেটেড একটা জায়গায়, চারোদিকে জাস্ট ক্ষেত আর ক্ষেত, মানে কোনো নেইবার্স নাই, কিছু নাই, দূরে আর কি অনেক। তো ওখানে আমরা যেদিন যখন ঘুরতে গেলাম তার কিছুদিন আগে আমার খালা বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতো, ছোট একটা পিচ্ছি, সে তারই খালার পুকুরেই পড়ে মারা যায় আর কি। তো এই ধরনের হয় না যে আমরা কাজিনসরা বা আমার চাচিরা ছিলেন, আমরা একটু ফাইজলামি করছিলাম এগুলো নিয়ে যে ও একটা হন্টেড বাড়িতে চলে আসছে, নিশ্চয়ই কিছু না কিছু দেখেই ফেলবো, কিছুদিন আগেও কেউ মারা টারা গেছে। আসলে ছোট ছিলাম তো এই জিনিসগুলো মানে অন্যরকম একটা মজা পেতাম, যদিও মানে জিনিসগুলো খুবই স্যাড। তো আর যেটা হতো যে খালা বাড়িতে চারপাশে কিছু কুকুর থাকতো রাতের বেলা একটা পাহারা টাইপ দেওয়ার জন্য, কিন্তু এখন আমরা হয়তো শুনে মনে করতে পারি যে চোরের পাহারা, তা না, মানে শুনতে একটু অবাক লাগবে, জিনের পাহারা যেটাকে বলে। কারণ কুকুর বা বোবা প্রাণী এই ধরনের জিনিসগুলো আগে সেন্স করতে পারে, আর তারা তখন দে স্টার্ট বার্কিং, এবং এটা কিন্তু অনেকেই বলে এটা। হ্যাঁ, আমরা ওখানে যতদিন ছিলাম দেখেছি প্রতি রাত্রে দে স্টার্ট বার্কিং লাইক উইদাউট এনি রিজন, কারণ সেটা আমরা দেখতে পাচ্ছি না, তারা সেন্স করতে পারছে। এবং আমার খালা বাসায় তাদের কোর্টিয়ারে মানে উঠানে চারপাশে একটা বাউন্ডারির মতন দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে এই জায়গা থেকে বের হলে ইউ নট সেফ এনিমোর রাত্রেবেলা, বিকজ ওই জায়গাটা হুজুর এসে দোয়া টোয়া করে অনেক মিলাদ করে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন হয় না যে আমরা হয়তো অনেক কাহিনী শুনি, এই ধরনের সচরাচর কাহিনী আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কয়জনই বা কতখানি বা বিলিভ করে। তো আমার যেটা হলো একদিন মানে আমার মারা সবাই রান্নাঘরে, তারা বিকজ যেহেতু আমি বললাম ইলেকট্রিসিটি নেই, তো পুরো বাড়িটা অন্ধকার, জাস্ট যে রুমে মানুষ যায় সেখানে একটা কুপির মতন জ্বলে আর কি। তো আমি আমার একটা কল আসছিল, আমি জাস্ট হেডফোনটা কানে দিয়ে আমি মানে হেঁটে হেঁটে কথা বলছিলাম তাদের ড্রয়িং রুমের মতন একটা জাস্ট বসার ঘর আর কি, মানে যেহেতু কাঁচা বাড়ি, মাটির বাড়ি। তো পরে আমি জাস্ট বাড়ি থেকে একটু বের হলাম, বের হয়ে দেখলাম পুরা ঘোর অমাবস্যা ছিল, কিন্তু
ডার্ক। বের হয়ে দেখলাম কোর্টইয়ার্ডের যে দূরে হাইওয়েটা দেখা যাচ্ছে আর চারদিকেই তাকাচ্ছি ক্ষেত। মানে আমি জানি যে এত উজ্জ্বল আলো হয়তো বাইরে নেই, বাট সামহাউ ইউ ক্যান গেস। যখন অন্ধকারটা চোখে সয়ে যায় ইউ ক্যান গেস যে আচ্ছা ঠিক আছে, আই এম সিইং দিস এন্ড দ্যাট। পরে আমি কোর্টইয়ার্ড ধরে জাস্ট হাঁটা শুরু করলাম সামনের দিকে। ট্রাস্ট মি, আমি জায়গাটা নতুন, আমি কিন্তু জায়গাটা চিনি না, কোন দিক দিয়ে গেলে আমি মেইন রোডে উঠবো আই ডোন্ট নো। আমি জাস্ট হাঁটা শুরু করলাম এবং আমি কথা বলছি আমার ফ্রেন্ডের সাথে আর হাঁটছি, কথা বলছি আর হাঁটছি। এবং আরেকটা যেটা যে মানে আমরা একটা সুপারস্টিশন বা অনেকে বলে থাকে যে যাদের যে মেয়েগুলোর চুল অনেক লম্বা থাকে সামহাউ প্যারানর্মাল জিনিসগুলো তাদের প্রতি অ্যাট্রাক্টেড বেশি থাকে। তো আনফরচুনেটলি অর ফরচুনেটলি আই হ্যাভ ভেরি লং হেয়ার, আমার চুলগুলো কিন্তু অনেক লম্বা। অ্যান্ড সেই টাইমে আমিও তো ওই যে কোনো সেন্স কাজ করছে না, জাস্ট চুলগুলা ছেড়ে দিয়ে অ্যাজ ইউজুয়াল, কারণ আমি কথা বলছিলাম, বাসায় ছিলাম। আমি হাঁটতে হাঁটতে জাস্ট ওভাবেই আমি বের হয়ে চলে যাচ্ছি। তাদের সুপারি গাছ ক্রস করে ফেললাম, তাদের সামনে পুকুরটা ক্রস করে ফেললাম, অ্যান্ড নাও আই ইন ডেঞ্জার জোন। আমি কিন্তু তাদের যে বাঁধানো জায়গাটা সেটা আমি ক্রস করে অলরেডি সামনের দিকে চলে গেছি। এখন কুকুরগুলা অনেক মানে শাউট করা শুরু করেছে আমার পিছনে, 3-4টা ঘেউ ঘেউ করতেছে। এবং আমি জানি না সচরাচর এইরকম 3-4টা কুকুর ঘেউ ঘেউ করলে কিন্তু একটা বিরক্তির ব্যাপার, বাট আমি কোনো কিছু কানে তুলি নাই, আমি কিন্তু আমার মতন হেঁটে চলে যাচ্ছি। এবং আমার কাছে মনে হচ্ছিল সামথিং ইজ পুলিং মি, না যে কাম টুয়ার্ডস মি এই ধরনের, যে আমার দিকে আসো, এটা সামথিং ইজ পুলিং মি। আমার কাছে মনে হচ্ছে একটা অদৃশ্য একটা শক্তি জাস্ট আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সামনে থেকে যাচ্ছি আর কথা বলতেছি, যেতে যেতে একটা টাইমে গিয়ে আমার একটা মানে সদ্বিত ফিরে পাওয়ার মতন একটা জিনিস, আমি কোথায় চলে আসছি। পেছনে ফিরলাম এবং তখন থেকে সেই স্পট থেকে না আমার প্রচন্ড ভয় লাগা স্টার্ট করলো। ছিল ওটা উইন্টার সিজন, মানে একদম শীতকাল, আর গ্রামের শীত তো আমরা জানি যে অনেক বেশি, কিন্তু সেই টাইমে আই স্টার্টেড সোয়েটিং। আমার প্রচন্ড ঘাম হচ্ছিল অনেক ভয় থেকে। আমি লিটারালি আই ওয়াজ শেকিং। আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখানে মাথা ঘুরে পড়ে যাবো। আমি পেছনে ফিরলাম, দেখলাম যে বাড়িটা অনেক দূরে। আমার এখন মনে হচ্ছে আমি যাবো কিভাবে, আর আমি যদি এখন যাওয়ার জন্য পা বাড়াই এটা তো কোনো মানে গ্যারান্টি নাই যে আমি এখন আমাকে কেউ ক্ষতি করবে না। কারণ আমার কাছে এখন মনে হচ্ছে যে আমরা আসলে মা খালা থেকে শুনতাম যে নিশি ডাকা, এবং হাতিয়াতে এটা প্রায় হয়ে থাকে নিশির ডাক। মানে অনেককে এরকম বাড়ি থেকে নিয়ে যায়, মানে এরকম অনেক অহরহ কাহিনী আছে হাতিয়াতে, মানে আমার খালা বাসার ওইদিকে। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে তো নিশি তাহলে আমাকে ডাকলো। আর এখন আমি যদি এখানে মরে পড়ে থাকি, there is no one to save me out। আমি যাই হোক, এবং আমি সামহাউ নেটওয়ার্ক কাজ করছিল না, আমি যে বাসা একটা ফোন দিব। একটু পরে আমি দেখলাম যে আমাদের বাসার কিছু লোকজন, বাচ্চা কাচ্চা, কিছু কাজিন টাজিন, ওরা হাতে লণ্ঠন নিয়ে ওরা আমার দিকে, মানে আমি দেখতেছি যে একটা আগুনের মতন আমার দিকে আসছে। পরে ওরা কাছে এসে দেখলাম যে আমাদের এই বাসার লোকজন, ওরা আমাকে এসে খুব ঝাড়ি, তুমি এখানে কেন, কার সাথে আসছো, মানে এই ধরনের এক জিজ্ঞাসাবাদ। আমি বলি যে বিশ্বাস করে আমি কিছু জানি না আমি এখানে কিভাবে আসছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার এই রাস্তাটা খুবই পরিচিত। আমি যখন হাঁটা শুরু করেছিলাম আমার কাছে মনে হচ্ছে খুবই পরিচিত একটা জায়গা, বাট এখানে এসে পয়েন্টে এসে আমার কাছে মনে হচ্ছে আমি কিছু চিনি না, আমাকে প্লিজ তোমার বাসা নিয়ে যাও। পরে আমাকে ওরা বাসা নিয়ে গেল। বাসা না পড়া অ্যাজ ইউজুয়াল আম্মু অনেক ঝাড়ি, যে তোমাকে বলা হয়েছে যে জায়গাটা ভালো না এন্ড অল দোজ। পরে আমাকে অনেক দোয়া কালাম পড়ে অনেক ইয়ে করা হয়, কারণ এই বাড়ির চারপাশে কিন্তু অনেক প্যারানর্মাল জিনিস ঘটে। সেই যে ওই দিন একটা নিশি ডাকলো, আমি গেলাম, বের হলাম। তারপর থেকে এখনো পর্যন্ত, মানে সে 2009-এর কাহিনী, 2019, 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি যখন কোনো একটা, আমি কিছুক্ষণ আগে নেসের একটা কাহিনী বললাম অসলোতে, আমি যখনই এরকম কোন একটা অ্যাবান্ডন প্লেসে চলে যাই তখন আমার কাছে মনে হয় যে আই স্টার্ট ফিলিং সামথিং, যেটা আমার 2009-এর আগে কোনোদিনই হয় নাই। তো আমার কাছে মনে হয়েছে যে একটা কাহিনী আমার সাথে ঘটেছে, হয়তো আমি আল্লাহর রহমতে আমার ক্ষতি হয়নি, বাট কিছু তো ইফেক্ট তো রয়ে যায়। এই ইফেক্টটা আমার ধারণা যে এটা ওখান থেকে আসছে, যে কোন একটা জায়গায় গেলে স্টার্ট ফিলিং সামথিং, আর অকারণে ডিপ্রেশনে চলে যাওয়া। মানে এই কাহিনীটার পর থেকে আই এম ফেসিং দিস প্রবলেম আমার লাইফে এখনো পর্যন্ত এই নিশি ডাকের পর থেকে। আচ্ছা, তো এটাই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম ফুয়াদ, আমি জার্মানিতে অবস্থান করছি, এখানে আমি মাস্টার্স করি। আমি জানি যে আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোদের দলে। আমিও ভালো আছি, আশা করছি যে রেডিও ফুর্তির যত লিসেনার্স আছে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আপনাদের কাছে অনেকটা অবিশ্বাস্য মনে হলো, এটা সত্যি। আমি বেশ কয়েকদিন যাবত কিছু জিনিস ফিল করছি যা আমার সাথে ঘটে যাচ্ছে। তো আমি মেইনলি যে বাসাটাতে থাকি সেটা একটি স্টুডেন্ট হোস্টেল। এখানে করিডোরের দুই পাশে
অনেকগুলো করে রুম আছে, অনেক ছোট ছোট রুম, সেখানে এক একজন স্টুডেন্টরা থাকে। তো আমি মেইনলি এখানে এসেছি 1 বছর আগে, কিন্তু গত 1 বছর যাবত এখানে আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু রিসেন্টলি আমি কিছু জিনিস মিলিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার রুমটাতে কিছু প্রবলেম আছে। যেমন আমি যখন প্রথমে এখানে এসেছি তখন আমি প্রচুর চুল পেতাম, অনেক বড় বড় চুল মেয়েদের, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার মানে কোনো মেয়ে ফ্রেন্ড বা কেউ হচ্ছে যে আমার এখানে আসে না। আমার রুমে কিভাবে সেই চুলের মানে অনেক চুল, কি বলবো ভাইয়া, আমি যখন আমার বেডের শীট সরাই তখন দেখি যে আমার ম্যাট্রেসের উপরে প্রচুর চুল, সেগুলো পরিষ্কার করার পরে আবার পরের দিন দেখি আবারও চুল, দেখি খাটের নিচে, আমার টেবিলের নিচে, সব জায়গায় প্রচুর চুল পেতাম। তো আমি হয়তো ভাবতাম যে এই জিনিসগুলো জানালা দিয়ে উড়ে আসছে অথবা দরজার নিচে দিয়ে আসছে, কিন্তু অনেক দিন ট্রাই করার পর আমি আসলে সোর্সটা খুঁজে পেলাম না যে এই চুলগুলো কোথা থেকে আসছিল। তারপরে আমি এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নেইনি, কিন্তু রিসেন্টলি আমি খুব উইয়ার্ড কিছু জিনিস দেখছি। যে জিনিসটা যেভাবে আমার মাথায় ক্যাচ করে সেটা আমি এই ঘটনাটা বলি। আমি একদিন রাতে ঘুমিয়েছিলাম, তো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছিলাম যে আমার খাটের ডান পাশ থেকে যে দরজাটা, সেই দরজাটা খুলে কেউ একজন হামাগুড়ি দিয়ে, অন্ধকারে আমি ফেস বুঝতে পারছিলাম না, কেউ একজন হামাগুড়ি দিয়ে আমার বেডের পাশে আসলো, এসে আমাকে সে দাঁড়ালো, সে দাঁড়িয়ে সে আমার 2 কাঁধে ধরে আমাকে টেনে উঠিয়ে বসালো আমার বেডের মধ্যে। তো তখনও আমি ঘুমের মধ্যে, তো কেউ সেই মানুষটা আমাকে উঠিয়ে বসিয়ে আমার কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো যেন আমাকে ঘুম থেকে উঠাতে চায়। তো আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি দেখলাম যে আমি অ্যাকচুয়ালি যেই পজিশনে বসেছিলাম খাটের মধ্যে, মানে ওই জিনিসটি আমাকে যেভাবে টেনে তুলেছিল, আমি সেই পজিশনেই বসে আছি। এবং হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম যে কে কে, আমি দেখলাম যে সামনে থেকে মানে সেই কালো জিনিসটা আস্তে আস্তে নেই হয়ে গেল, সেটা উধাও হয়ে গেল। তো আমি জিনিসটা খুব বেশি খেয়াল করলাম না, আমি বুঝলাম যে হয়তো এটা আমার স্বপ্ন ছিল বা কোনো কিছু। তো পরে আমি আস্তে আস্তে দেখলাম যে আমার রুমের খাবার দাবারও উল্টাপাল্টা হচ্ছে। আমি দেখা যেত যে আমি 3 পিস মুরগি রান্না করে রেখে গিয়েছি আমার টেবিলের উপরে, তো রাতে আমি বাসায় ফিরে দেখি যে আমার সেখানে 2 পিস আছে। তো আমি ফার্স্টে ভাবলাম যে এটা ভয়ের কোনো কিছু, যে হয়তো আমার রুমের চাবি কারো কাছে আছে, তারা ঢুকছে নাকি বা এরকম কোনো কিছু। কিন্তু সেদিন যে আমি স্বপ্ন দেখেছিলাম, আমার রুমে ঢুকার মতো আসলে কোনো সিস্টেম নেই, কারণ আমার রুমটা ভিতর থেকে বন্ধ করে আমি ঘুমাই। তো এবং যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার দরজাটা বন্ধ ছিল। তো রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটে যে আমি যখন বাইরে গিয়েছিলাম, তো বাইরে যাওয়ার আগে আমার রুমে যেই বিনটা আছে যেখানে আমি ময়লা ফেলি, সেই বিনটা আমি বন্ধ করে রেখে গিয়েছিলাম। এটা নর্মালি সবসময় বন্ধই থাকে, কারণ হচ্ছে যে 2-3 দিনের ময়লা টয়লা সেখানে জমানোর পরে দেখা যায় যে প্রচুর গন্ধ বেরোয়। তো আমি বিনের বড় একটি ঢাকনা আছে, সেই ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে গিয়েছিলাম। তো আমি কিছুদিন আগে অনেক রাতে বাসায় আসলাম, রাতে 1টার দিকে। আমি পার্ট টাইম জব করে যখন বাসায় আসলাম তখন আমি দেখলাম যে আমার বিনের ঢাকনাটা খোলা এবং সেখানে একটি কলার ছোচা পড়ে আছে। তো আমার ফ্রিজের থেকে কেই বা কলা নিল বা কেই কলা খেলো, এবং কলার ছোচাটা উপরে থাকবে এরকম কোনো সিচুয়েশনই ছিল না। এর কারণ হচ্ছে যে আমি সেদিন কোনো কলা খাইনি, আমি কলা হয়তো 2-3 দিন আগে খেয়েছিলাম, যেটা আমার ফ্রিজে এখনো পচে যাচ্ছে সেই কলা। তাহলে সেই কলা কেই বা খেলো, কেই বা আমার বিনের ঢাকনা খুললো, সেটা আসলে আমি বুঝতে পারলাম না। তো এমনই যাচ্ছে। রিসেন্টলি আমি আরেকটা জিনিস দেখলাম যে আমি ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ কোন একটি মেয়ের কণ্ঠে কথা বলছিলাম, যে কণ্ঠটা একদমই অপরিচিত, যেটা আমার মানে এটা ইম্পসিবল, আমি এই ভয়েস কখনো ট্রাই করলেও করতে পারবো না। এবং কথা বলতে বলতে, সেই ভয়েসে কথা বলতে বলতে আমার ঘুমটা ভেঙে যায় আসলে। এবং আমি ঘুমটা ভাঙার সাথে সাথে আমি দেখলাম যে আমি কিছু একটা বলছি। তো এই জিনিসগুলো আমার সাথে ঘটে চলেছে। আমি জানি না আসলে আমার সাথে কি আছে বা কি ঘটছে, কেন ঘটছে আমি বলতে পারি না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমি এই ব্যাপারগুলোতে ভীত না, আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না বা কিছুই হচ্ছে না। আমি আসলে ট্রেস করার চেষ্টা করছি যে আসলে ঘটছেটা কি। আর একটা ব্যাপার হচ্ছে আমি যেই শহরে থাকি, বন শহরে, সেখানে বাংলাদেশিদের
আনাগোনা খুবই কম, এখানে বাংলাদেশি নেই বললেই চলে, হয়তো হাতে গোনা 50-60 জন বাঙালি থাকে পুরো শহরে। আর এইদিকে দেখা যায় যে যারা এক্সোসিজম করে এরকম লোকও আমি খুঁজে বের করতে পারবো না, এর কারণ হচ্ছে আমি জার্মানেও খুব একটা ভালো না এখানে। তো সব মিলে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি আর 1-2 মাস এই বাসায় আছি, এর চেয়ে বেশি আমি থাকবো না, আমি হয়তো বাংলাদেশে ব্যাক করব। এই কারণে আমি আর কোন রকম স্টেপ নিচ্ছি না এই রুমটা নিয়ে। তবে আমি যতটুকু বলতে পারি যে আমি যে ঘটনাগুলো বললাম সেগুলো অনেকটা অবিশ্বাস্য মনে হলো, অথবা অনেকে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন খুঁজে বের করতে পারেন, কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। আমি অনেক খুঁজেছি, যেহেতু আমি এই জিনিসগুলো ফেস করছি আমি বলতে পারবো যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন। তো এটাই ছিল হচ্ছে যে আমার আজকের ঘটনা। রাসেল ভাই, আমি ভূত এফএম এর অনেক বড় একজন ফ্যান। আমি জার্মানিতে বসেও ইউটিউবে রেকর্ডেড যেই এপিসোড গুলো সেগুলো আমি শুনি। দোয়া করবো যে আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে অবশ্যই প্লে করবেন আমার অডিওটি। ধন্যবাদ। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে আপনার ভাই এবং হাফেজ মাইনুদ্দিন সাহেব। তো আমরা কোনো দেরি না করে, আমরা দেখতে পাচ্ছি অনেকে লিখছেন, সবার লেখায় আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো, আগে ঘটনাগুলো শুনে ফেলি, তারপর আস্তে আস্তে সব পড়বো। হাফেজ মাইনুদ্দিন ভাইকে দিয়ে শুরু করি। মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি গত সপ্তাহে এসেছিলেন এবং আপনার একটা ঘটনার কিছু অংশ বলেছিলেন, এবং বলেছিলেন যে তারপর আপনি সেখানে যাবেন এবং সেখানকার আপডেট আমাদেরকে জানাবেন আজকে। সেটা একটু আমাদের একটু প্লিজ জানান। গত শনিবার আমার যাওয়ার কথা ছিল, সেখানে আমি শনিবার যেতে পারিনি, সেখানে আমি রবিবার যাওয়া হয়। কিন্তু ভয়ঙ্কর যে এই সমস্ত ঘটনা শুক্রবার থেকে শুরু হয়ে যায় শান্তার সাথে। শুক্রবার রাত সেখানে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেটা আমাদেরকে যে বলা হয় আমাকে, সেটা হচ্ছে গত শুক্রবার রাত 2টা বা 2:30টার দিকে উনার শান্তার সাথে থাকতে অনেকেই ভয় পাইতেছিল। তো উনার সাথে উনার ফুপি থাকতো, সেই শুক্রবার রাতে তার সাথে তার ফুপি ছিল। তো রাত 2টা 2:30টার দিকে নাকি তার পুরো ঘরটাতে সুগন্ধি চালের খুশবুতে ভরে গেতে দিয়েছিল। তো মানে সেই সুগন্ধি চালের গ্রানটা খুব কম ছিল, পরে নাকি আস্তে 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 পুরো ঘর ছাড়িয়ে গেছে সুগন্ধি চালের খুশবুটা। তো ওনার ফুপি বলতেছে এই এখন এত সুগন্ধি চাল অর্থাৎ পোলাওয়ার চালের গ্রান গুলো আসতেছে কোত্থেকে। তো উনি উঠলো, বাতিটা জ্বালালো। যখন বাতিটা জ্বালালো দেখলো সে যে জানালার পর্দার পেঁচানো, জানালার পর্দার সাথে একটা সাপ পেঁচিয়েছিল। সেই সাপটা জানালার সামনে পর্দার সাথে পেঁচানো ছিল। উনি তো দেখে একটা চিৎকার দেন। তো মানুষ আসার আগে দিয়ে সেই সাপটা চলে যায়। তখনই শান্তা তো ঘুমানো ছিল, কিন্তু শান্তা তখন খুব জোরে হাসতেছে, পরে আবার কান্না করতেছে। পরে সে একটা সময়তে সে উঠে চলে যেতেছিল, বাসার থেকে বের হতে যেতেছিল। তো ওনাকে খুব জোর করে সবাই ধরে রাখে এবং তাদের ঘরে একটি পানি পড়া ছিল, সেটা তাকে ছিটিয়ে দেওয়াতে সে আবার অচেতন হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। তো শুক্রবারটা ছিল এমন। এরপর শনিবার দিন ভর দুপুর বেলায় আরেকটা নাকি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল, আমি তো শনিবার যেতে পারিনি। তো শনিবার ভর দুপুর বেলায় যেটা ঘটনা ঘটে, সে শনিবার দিন সকালে উঠে গোসল করলো, খাওয়া দাওয়া সবই করলো। ঠিক ভর দুপুর বেলায় 12টা বা 12:30টার দিকে নাকি হঠাৎ করেই সে ঘরের থেকে জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল। ঘরে কাছের জিনিসপত্রগুলো খুব ছুঁড়ে মারতে লাগলো, ভাঙচুর করতে লাগলো এবং সে কান্না করতে লাগলো। তার ফুপি ছিল, তার ফুপি তার সাথে খুব বকাঝকা করতেছে, এমন কেন করো। তো তার এগুলো কিছু বলে না, সে একটু পরে হাসে, একটু পরে কান্না করে। তোর ফুপি আবার ওকে ধরে ওই কিছু দোয়া পড়ে যখনই ফু দিবে তখন ফুপিকে নাকি এমন জোর একটা চর মারে। তখন ফুপি তাকে আর কিছু করতে পারেনি, ফু দিতে পারেনি। কিন্তু শান্তা সেটা নাকি জানে না যে ওকে যে চর মারলো ফুপি, সে ফুপিকে খুব খুশি একটা চর মেরে দেয়। ফুপিও তখন সেখান থেকে বের হয়ে যায় এবং ভয় পাইয়ে যায়। সে শান্তার সাথে আর এখন কেউ থাকেনি শনিবার রাত্রে। শনিবার রাত্রেও ছিল একটা ভয়ঙ্কর। সেইখানে হইতেছে ও যখন ঘুমিয়েছিল, তো মধ্যরাত্রে বেলায় এরকম গভীর 3টা-4টার দিকে নাকি ওয়াশরুম থেকে দেখা যাচ্ছে যে কল থেকে পানি অঝরে পড়তেছিল। তো কে যেন বলতেছে যে ওয়াশরুমে পানি কে ছেড়ে রাখছে। শান্তা তো ও তো ঘুমিয়ে আছে। তো ঘরে যখন ওয়াশরুমে গেছে পানিটা দেখার জন্য যে কে কল ছেড়ে রাখছে বন্ধ করবে, সে যখন দরজাটা নাকি ওয়াশরুমের দরজাটা খুলছে
সেইখানেও নাকি যে ওনার চাচা হয় না কি যেন হয়, তাকেও সেখানে একটা চর মারে। তো সেই রাত্রিবেলাও তারা সবাই আতঙ্কে এবং খুব ভয়, তারা সবাই মিলে দোয়া দুরুদ পড়তে থাকে। এবং সে শান্তার ঘরটা একমাত্র এখন সেদিন বন্ধ ছিল, ওকে একা রাখা হয়েছিল, সে এখানে আর কেউ থাকেনি ভয়ে। রবিবার দিন আমি যখন গিয়েছি বিকেল বেলা সন্ধ্যার দিকে আর কি, আমি বসে সবাইকে বললাম ঠিক আছে আসেন। সবচেয়ে বড় ভয় ছিল যে আমি যখন গিয়ে ওকে ডাকছি শান্তার কে বসে, সে কোনো মতেই উঠবে না, সে হাসতেছে, সে আবারও বলতেছে আমাকে যে আপনি কেন আসেন বারবার, আমাকে ডিস্টার্ব না করলে কি আপনার সময় কোনো অসুবিধা হয় না, মানে আপনি কেন আমাকে অসুবিধা করেন বারবার এসে, আপনি কেন আসতে না বলেছি, আপনি জানার পরও আমাকে কেন একটু বিরক্ত করতেছেন, আপনি চলে যান। তখন বললাম হ্যাঁ আমি তো চলে যাব, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। জি। যে আপনার এরকম কতদিন ধরে চলবে, আপনার যে মানসিক সমস্যা হয়ে গেছে, আপনি এমন পাগলামি করতেছেন, সবাই ঘরের মধ্যে অসুস্থ হয়ে গেছে, সবাই নারাজ আপনার প্রতি, তো সবাইকে আপনি কিভাবে খুশি করাবেন আমাকে সেটা বলে দেন। আবার সে খুব হাসলো। পরবর্তীতে আমি যখন কোরআন থেকে কিছু তেলাওয়াত করি তখন আমার হাতের মধ্যে একটা আঁচড় পড়ে যায়, আমার এই হাতের মধ্যে আছে আঁচড়টা, সেই হাতের মধ্যে আমাকে একটা আঁচড় দেওয়া হয়। দরজাটা ছিল বন্ধ, আমার আঁচড় দেওয়ার পরে দরজাটা ছিল বন্ধ, সেই দরজাটা এমন ভাবে জোরে খুলে যায় মানে বিকট শব্দে, এতে সবাই ভয় পেয়ে যায় প্রচন্ড ভাবে। পরবর্তীতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখন আপনার নামটা বলেন, কোথা থেকে আসছেন এবং আপনার নামটা আমাকে বলে দেন। সে বলেই না, সে চুপ করেই বসে আছে। পরবর্তীতে আমি বললাম দেখেন আমাকে নাম বলতে হবে এবং আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন সেটা আমাকে বলে দেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ঘর থেকে সবাইকে মুক্তি দান, সবাইকে খুশি করান, সবাই খুব অসন্তুষ্টিতে আছে, পেরেশানিতে আছে, আপনি কষ্টই মেয়েটাকে আঘাত দিতে পারেন না, আপনি চলে যেতে পারেন। কোনো কথাই সে বলতেছিল না। পরবর্তীতে যখন আমি কোরআনের পাঠ থেকে তেলাওয়াত করে একটি ফু দেওয়া হয় তখন সেই শান্তা অজ্ঞান জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর বেশ আধা ঘন্টার পরে মতন সে উঠে বসে এই যে তার যা কিছু হয়েছে বললো যে কোনো কিছুই নাকি তার স্মরণ নেই। উনি যে বিক্রমপুর গিয়ে যে দাওয়াতে খেয়ে আসছিল ওইটাও নাকি তার মনে নেই। এই যে আসার পরে যে কি হয়েছে না সে নাকি কিছুই বলতে পারে না। পরবর্তীতে সে বলছে যে আমার এগুলো কিছু কষ্ট ছিল, আমার শরীর ভার ছিল, কেন এলোমেলো ছিল আমি কাউকে ঠিক মতন চিনতে পারিনি। তবে এই যে আমাদের এই কাজ যে সাপ জিনটা, জিন সাপটা প্রচন্ড শক্তিশালী এবং ক্ষমতাধর ছিল, যা খুবই কষ্ট হয়েছে, যা আমিও আঘাত পেয়েছি। মানে এমন একটি খুব ভয়ঙ্কর জিনটা ছিল এটা। তা এখন ছাড়ানো হয়েছে, কিন্তু ও বলছে যে আমি আবারও দেখা করব, আমি আবারও আসবো, আমি আবার ওর সাথে দেখা করে যাব। তো আমি এটাও বলছি, উনি আমাকে বলছে যে পূর্ণিমা যখন হয় আর আমাবস্যা যখন হয় আমি ওই সময়তে দেখা করব, যদি সম্ভব হয় ওই সময়তে তাকে হেফাজত করে নিও। কিন্তু সে বলছে আমাবস্যা এবং পূর্ণিমায় আমি ওর সাথে দেখা করব। ওকে, এটাই ছিল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাব আবরার ভাইয়ের কাছে, এবং আবরার ভাই অনেকদিন পরে এসেছেন। ওয়েলকাম ব্যাক আবরার ভাই, এবং আশা করছি ভালো আছেন। আমরা চলে যাই আপনার ঘটনায়। তার আগে যদি আপনি কিছু বলতে চান ডেফিনেটলি আপনি বলতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই, গুড টু বি হিয়ার আফটার লং টাইম। মনে হয় 5 বছর পরে আসলাম। আসলে ছিলাম না, যে কারণে আসা হয়নি। আর এর ভিতরে অনেক ঘটনাই ঘটে গেছে সাথে, যেটা আসলে ভাবছিলাম যে শেয়ার করব। তো এই ফাঁকে এসছি বেশ কয়েক মাস, তো ভাবছিলাম কবে আসি তো আপনার সাথে কথা বলে চলে আসলাম। আমি ঘটনায় চলে যাই। আসলে ঘটনাটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই, যেটা আমি কখনো কারোর সামনে ডিসক্লোজ করিনি। আচ্ছা, আজকে করতে যাচ্ছি আর কি। এক্সেলেন্ট। সেটা হচ্ছে যে I was possessed at the age of 6 and till 8 years old I was possessed. 2 বছর আমার সাথে অনেক কিছু ঘটেছে, এবং যে ঘটনাগুলো ঘটেছে সেটা একটু শেয়ার করব, এবং এটার আফটার ইফেক্ট যা এখনো কিছু কিছু মাঝে মাঝে পাই, সেগুলো শেয়ার করবো। ওকে, একটু শর্টেই যাই, বেশি ব্রিফলি। নো প্রবলেম। ওকে, 6 বছর বয়সে হঠাৎ করে একসময় প্রায় দেখা যেত প্রতিদিনই আমরা থাকতাম হাতিরপুল ভূতের গলি এলাকায়। সেই সময়টা
তো ওখানে থাকা অবস্থায় দুপুরবেলা দেখা যেত যে আমাদের বাসার কাজের লোক ময়লা ফেলতে যেত। আচ্ছা। এবং আমি যেহেতু বাসা সব মানে সবচেয়ে ছোট মানুষ ছিলাম, আমি দেখা যেত বাইরে যাওয়ার একটা অজুহাত পেলে সেটা আমি কাজ লাগিয়ে দিতাম। ওকে। তো ওই সময়টা আমার যেটা খেয়াল পড়ে যে যখনই ময়লা ফেলতে যেত আমি সাথে যেতাম। আচ্ছা, ঠিক আছে। তো এরকম হতে হতে কোনো এক সময় দেখা যেত রাত্রেবেলা হঠাৎ করে চিল্লিয়ে উঠেছি, মানে ঘুম ভেঙে গেছে, খুব হাউকা করছি, দেখা যাচ্ছে আমার সকালবেলা কিছু নেই। পরে আমার মা বলছে যে কি হয়েছিল বাবা, বা আমার বাবা বলছে, বা আমার বোন বলছে, বড় বোন বলছে। জি। তো জিনিসটা আমার খুব কিছু খেয়াল থাকতো না তখন, রাতে কি হয়েছে বা কি ঘটেছে কিছু খেয়াল থাকতো না। তো এরকম চললো বেশ 6 মাস 7 মাস চললো, এরকম প্রায় হতো আমার। আচ্ছা। মানে আমি রাত্রেবেলা উদ্ভট আচরণ করতাম, যেটা আমার সকালবেলা কিছু খেয়াল থাকতো না। তো চিটাগাং এ আমার দাদা বাড়ি ছিল। তো ওখানে যাওয়ার পর আমার দাদা এগুলো শোনার পর একটা হুজুর ডাকেন। আচ্ছা। তো যে হুজুরকে ডাকেন উনি সম্ভবত আপনার চিটাগাং বেশ নাম করা, আমার খেয়াল নেই। তো উনি আসেন, এসে নিয়ে মোটামুটি আমাকে দেখে এসে বলে হ্যাঁ এই বাচ্চা পজেসড, মানে ওর উপর আসর আছে। আচ্ছা। তো এর ভিতরে একটু বলে নেই, মাঝে মাঝে আমি একটা বাচ্চা ছেলেকে দেখতে পেতাম, আমার যেটা খেয়াল পড়ে ছোটবেলায় ঢাকা থাকা অবস্থায়। মাঝে মাঝে দেখতাম যে দুপুরবেলা, ভর দুপুরে হঠাৎ করে আমার সামনে, আমি হয়তো ঘুম থেকে চোখ খুলেছি, দেখি যে একটা বাচ্চা ছেলে, আচ্ছা, আমারই বয়সী প্রায় এরকম দেখতে, তার সাথে মাঝে মাঝে কথাও বলতাম, এবং তার নামটা ছিল আরিফ। সেটাও মনে আছে আপনার? সেটাও আমার এখন পর্যন্ত মনে আছে। এই যে আমি বলছি না আমার মোটামুটি মানে গুজবার্নস হচ্ছে, এখনো মনে পড়ে সেটা। রাইট। তো এই আরিফের সাথে দেখা হতো মাঝে মাঝে, এবং সে আমাকে সবসময়, মানে যেটা আমার খেয়াল পড়ে যে সে খেলতে চেত বা আমার সাথে থাকতে চেত, এরকম কিছু ব্যাপার ছিল। তো চিটাগাং এ ওই হুজুর যখন আর কি আমার সামনে আসেন, উনি বললো যে এই বাচ্চা পজেসড এবং একটা 12 বছরের একটা ছেলে লাগবে, এবং কোন একটা রাশির কথা সে বলেছিলেন। তো সেই ছেলেটাকে পাওয়া গেল 12 বছরে, আমারই এক কাজিন, ওই একই বিল্ডিং এ 4 তলায় থাকতেন আমার দাদা বাড়ির। তো মানে আমার দাদার ভাতিজার ছেলে আর কি। তো রফিক নাম। তো রফিককে ডেকে আনা হলো, আমাদের ড্রয়িং রুমে বসানো হলো একটা কাপড় টাপড় দিয়ে। এখন যখন ওই হুজুর তার যে ঘটনা, মানে তার যে প্রসিডিওর, যেটা এই প্রসিডিওর যখন স্টার্ট করলো, দোয়া কালাম পড়া শুরু করলো, তখন আমি দেখলাম আরিফ ওই ড্রয়িং রুমে এক কোণায় এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা। বাট সে কিন্তু পাটা কিন্তু মাটিতে নেই, একটু উপরে আমি দেখতে পাচ্ছি। আর 12 বছরের যাকে রাখা হয়েছে তাকে আমি এখন যেটা আমি বুঝতে পারি, তাকে রাখা হয়েছিল আরিফকে সেও দেখতে পাচ্ছিল, এবং আরিফ যেটা বলবে, রিপ্লাই দিবে, সেটা তার মুখ দিয়ে শুনবে, আমার মুখ দিয়ে না। আচ্ছা। কারণ আমার মুখ দিয়ে শুনলে এটা অনেকেই বিশ্বাস করবে না, যেহেতু আমি পজেসড। তো ওই অবস্থানে আরিফকে অনেকগুলো কোশ্চেন করা হলো হাজির করার পরে, এবং আমার যে রফিক, যে আমার চাস্তো ভাই, মানে দুঃসম্পর্কে চাস্তো ভাই, সে রিপ্লাই গুলো দিচ্ছে, আমি শুনছি, রফিক শুনছে, সে অ্যান্সার দিচ্ছে যে তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি, তুমি কেন ওকে ডিস্টার্ব করো। সে বলল, রিপ্লাই সে বলল যে সে ভর দুপুর বেলা, মানে আমি যখন ময়লা ফেলতে যেতাম ওখানেই সে থাকতো বেশিরভাগ সময়, এবং সেখান থেকে সামহাও তাকে আমি পাড়া দিয়েছিলাম, এবং কোনোভাবে আমাকে ভালো লেগেছে, সে আমার সাথে খেলতে চায়। এবং এরপরে তা যেহেতু মানে তেমন একটা করা কিছু ছিল না জিনটা, তাকে হুজুর সামহাও কনভিন্স করে চলে যেতে বলে, কিছু কন্ডিশন দিয়ে সে চলে যায়। এবং সে একটা জিনিস আমাকে বলে, মানে হুজুরকে বলে গেছে রফিকের মাধ্যমে, যে আমার সামনে অনেক ঘটনাই ঘটবে, বাট কেউ আমাকে কখনো আর সেকেন্ড টাইম পজেস করবে না। আচ্ছা। ইভেন আমার সামনে আসলে এখন পর্যন্ত অনেক ঘটনাই ঘটে যেগুলো আমি বুঝি, ফিল করি, কিন্তু আবার কিছু আমি কখনো পজেসড হই না। রাইট। এবং আমার অনেকগুলো ঘটনা আছে, টাইম টু টাইম আমি সেগুলো শেয়ার করবো। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের আফনান ভাইয়ের কাছে, এবং তার কাছ থেকে আমরা সেকেন্ড যে ঘটনা তার সেটা শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ রাসেল ভাই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, এমনিতে সাধারণত সরাসরি ঘটনায় চলে যাই, জি তো আজকে আসলে আমি এখানে এসে সবার ঘটনা শুনে আমার এতটাই ভালো লাগছে যে আমি কোনো কোনো ঘটনা আসলে কমপ্লিমেন্ট না করে কিন্তু থাকতে পারছি না। আচ্ছা জি বলেন। স্পেশালি ফার্স্টে যে আপুটা এসেছিলেন নরওয়ের জি। অসলো থেকে, জি আমার এক বন্ধু আছে নরওয়ের অসলোতে থাকে। জি বছর দুয়েক আগে ও আমাকে একবার বলেছিল জি যে অস্ট্রেল নেস নামক একটা জায়গায় এরকম একটা জায়গা আছে যেখানে গেলে নাকি সুইসাইড করতে ইচ্ছা করে, বাট সেটা কি কোনো চার্চের ওখানে কিনা এরকম কিছু বলে নাই আমাকে। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে এরকম ঘটনা পেলে জানা, কিন্তু পরবর্তী ওর সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয় নাই। জি তো আমি তো জানতাম না আপু ঠিক ওই জায়গার ঘটনাটাই বললো। আমার পাশ থেকে যখন বলছিল জি। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে আসলে ওই এটা তো এরকম একটা কথা তো আগে আমাকে বলেছিল আমার এক বন্ধু। আর আসল ভাই, অনেকে বিশ্বাস করে না যে এরকম জায়গা থাকতে পারে। আমি এর আগেও কিন্তু অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলাম জাপানের ফুজিয়ামা শহরের। জি জাপানের ফুজিয়ামা শহরে একটা জঙ্গল আছে, সবাই এটাকে সুইসাইড ফরেস্টই বলে। ওখানে কেউ গেলে ওখানে সবাই ইচ্ছা করে যে সুইসাইড করবে, এবং যারা ওখান থেকে সুইসাইড করার অ্যাটেম্প নেয় কিন্তু করতে পারে না, বেঁচে ফিরে আসে, ওরা কিন্তু বাকিটা জীবন মেন্টালি ডিজেবল হয়ে থাকে। আচ্ছা সুতরাং এরকম ওয়ার্ল্ডে কিন্তু এরকম বেশ জায়গা আছে এরকম অবিশ্বাস করার কিন্তু কোনো উপায় নেই। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটার পরিমাণ অনেক বেশি, বরং আমাদের এশিয়াতেই সেটা কম, ওখানে অনেক বেশি। আর জাদুবিদ্যার সবচেয়ে বেশি চর্চা হয় কিন্তু আফ্রিকাতে এবং দক্ষিণ আমেরিকাতে, এটা সবচেয়ে বেশি হয়। তো রাসেল ভাই, এখন আমি সরাসরি আমার ঘটনাটা চলে যাচ্ছি। তো এই ঘটনাটি রাসেল ভাই আমাকে দিয়েছে আমাদের রাজবাড়ী ভর্তি টিমের সদস্য সচিব। এর আগে অনেক ঘটনা দেয় আর কি, আজকে এবারও দিয়েছে। সরাসরি ঘটনাটা চলে যাই। ঘটনাটির সময়কাল রাসেল ভাই 1997 সালের দিকের ঘটনা। জি এই ঘটনাটি মানে একটু ব্যাকগ্রাউন্ড আমাকে একটু নিয়ে আসতে হবে বলার জন্য। সেটা হলো যে পাবনা জেলার নাজিরগঞ্জ থেকে সাধারণত দেখা যায় ওই সময় হতো কি, ওই যে কিছু আমরা যেটাকে ওই যে কামলা বলি আর কি, ওই যে গ্রামে যখন ধান কাটার মৌসুম হয় ওই সময় কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে ধান কাটার জন্য। যে এলাকায় অন্তত ধান পাট বেশি হয়, আমাদের ফরিদপুর অঞ্চল বা রাজবাড়ী অঞ্চলে ধান পাট একটু বেশি হয় আর কি। তো যার কারণে এখানে এই কামলারা আসেন আর কি। তারপর সিজন শেষ হলে তারা আবার বাড়িতে চলে যান। দেখা যাচ্ছে ওই সময়ে আপনার কিছু লোক আসে আপনার নাজিরগঞ্জ থেকে, আর আসে হচ্ছে রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার হেলেঞ্চা গ্রামে। আসলে ভাই, এর আগেও আমি কালোখালী নিয়ে কিন্তু অনেকগুলো ঘটনা বলেছি, এবং আমাদের রাজবাড়ী জেলার, আমার বাসা যেহেতু রাজবাড়ী জেলার সবচেয়ে যে হন্টেড এরিয়া যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু এই কালোখালী উপজেলার মধ্যে পড়ে। এবং আমি নিজেও সরজমিনে কয়েকটা জায়গায় গিয়েছি, মানে সেই রিলেটেড ঘটনা বলতে, যেমন জামালের বাগানের একটা ঘটনা বলেছিলাম, একটা বিলের ঘটনা বলেছিলাম, আমি নিজে সেখানে গিয়েছি একদম সশরীরে। তো এই গ্রামের নামটা ছিল হেলেঞ্চা গ্রাম, এখনো আছে গ্রামটা। তো এই হেলেঞ্চা গ্রামের ঘটনাটা ছিল ওই নাজিরগঞ্জ থেকে আপন দুই ভাই আসেন আর কি একটা বাড়িতে, একটা বড় একটা গেরস্ত বাড়িতে কাজ করার জন্য। তো ওনারা ওই গেরস্ত যিনি ওই বাড়ির মালিক, ওনারা দেখতেন যে এই আপন দুই ভাই খুবই অনেস্ট, পরিশ্রমী, এবং তাদের উপরে যে সাধারণত দেখা যায় মানুষ অনেকে কাজে ফাঁকি দেয়, দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয়, দেখা যায় তারা খুবই সব কাজগুলো খুব সুন্দরভাবে করেন। এবং গেরস্ত ওদের দুইজনকে খুব ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কাজের মাঠের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা কিন্তু একদম মানে কাজ ফেলে দিয়ে নামাজ পড়ে আবার কাজ শুরু করে। আচ্ছা, তো এটা দেখে গেরস্তর খুব ভালো লাগে। ভালো লাগার পরে তখন যখন সিজনটা শেষ হয়ে যায়, সবাই যখন বাড়ি চলে যাবে, তখন ওই গেরস্ত তখন ওই দুই ভাইকে বলে যে তোমাদের দুইজনকে আমার খুব ভালো লেগেছে, তো আমার মানে দুটা মেয়ে আছে, তোমরা তোমাদের পরিবারের সদস্যদের আমার ঠিকানা দাও, বাড়ির ঠিকানা দাও, আমি আমার দুই মেয়েকে তোমাদের সাথে বিয়ে দিতে চাই। তো ওরা দুইজন ছিল কিন্তু আসলে খুবই গরিব। আচ্ছা, কিন্তু ওদের কাজ এবং আচার আচরণ কথাবার্তা এতটা ভালো লেগেছে যে ওরা নিজের আপন মানে দুই মেয়েকে বিবাহ দিতে রাজি হয়েছেন। তো ওরাও খুব ভদ্রতার সাথে বলে যে আমাদের বাবা জীবিত নাই, আমাদের মা জীবিত আছেন, যে ঠিকানা দিচ্ছি, আপনারা আসেন আমাদের বাড়িতে। ভাই ঠিক আছে, ভালো, মানে উনি যথাযথভাবে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান, মাও রাজি হয় এবং মানে ধুমধামের সাথে বিয়েও হয়ে যায়। এবং বিয়ের হওয়ার পরে দেখা যাচ্ছে ভাই ওই দুই ভাইয়ের ওই নাজিরগঞ্জ এলাকায় আসলে কোনো জায়গা টাকা ছিল না, ওরকম কিছুই ছিল না, মানে একরকম ভূমিহীন লোক ছিল। তো যার কারণে তার শ্বশুর বলে যে তুমি তোমার মা সহ সবাই এখানে চলে আসো, মানে হেলেঞ্চা গ্রামে চলে আসো, এখানেই থাকো, ওখানে যেহেতু জায়গা তোমাদের ওইভাবে নাই, আর চরাঞ্চল কষ্ট হবে, আমার মেয়ে দুটোরও কষ্ট হবে। তো সবাই মিলে হেলেঞ্চা গ্রামে চলে আসেন। তো চলে আসার কিছুদিন পরে, ধরেন সপ্তাহখানেক পরে, এই দুই ভাইয়ের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ হওয়ার পরে এবং অসুস্থ হওয়ার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে মা মারা যান। আচ্ছা কিন্তু রাসেল ভাই এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, ওনার মায়ের একটা ওসিয়ত ছিল আচ্ছা যে ওনার হাজবেন্ডের কবরের পাশে যেন ওনার কবর হয়। কবর দেয়া এটা উনি অনেক আগে থেকে, এবং যার কাছে মানে দেখা হতো আত্মীয় স্বজন বলছে সবাইকে ওসিয়ত করে যেত আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশে হয়। আচ্ছা যেহেতু ওনার মায়ের একটা ওসিয়ত ছিল এবং ওনার বাচ্চা দুটো ছোট অবস্থায় ওনার মা বিধবা হয়েছিলেন, এই জন্য মানে জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু এই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করতে হবে। তার 2 ছেলে বলে যেভাবেই হোক দূরে হলেও আমার মাকে আমার বাবার কবরের পাশেই কবর দেব। আচ্ছা তখন সময়টা এতটা মানে ছিল না, মানে অনুকূলে ছিল না, বর্ষাকাল শুরু হয়ে যায় তখন। আবার পথ ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না যে এত দূর নিয়ে যাবে। তো এখানে আসলে বলে রাখা ভালো যে ওই হেলেঞ্চা গ্রাম থেকে পদ্মা নদীতে আসার জন্য প্রায় 7 কিলোমিটার মানে মনে করেন যে মেঠো পথ অতিক্রম করতে হয়। আচ্ছা তারপরে নদীতে আসার পরে শাখা নদী পার হতে প্রায় আরো নদী পথ 5-6 কিলোমিটার অতিক্রম করতে হয়। তারপর মূল পদ্মা থেকে আবার নাজিরগঞ্জ যেতে কিন্তু সব মিলাই প্রায় 15 থেকে 17 কিলোমিটারের খালি নদী পথ পাড়ি দিতে হয়। এটা কিন্তু খুব সহজ পথ না, না একেবারে না। মানে ওই সময়টাতে যোগাযোগ ব্যবস্থা আর এতটা ভালো ছিল না ওই অঞ্চলে। এখন একটু ভালো হয়েছে, আমি দেখছি মোটামুটি ওই অঞ্চলের রাস্তাঘাটগুলো এখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। এখন ওরা চিন্তা করে যে মায়ের লাশ তো নিয়ে যেতে হবে, আর যেহেতু মানে লাশ মানে গ্রামের লোকজনের একটা বিষয় যে লাশ দ্রুত দাফন করে দেয়া, তখন সবাই চিন্তা করে যে যেহেতু মানে সন্ধ্যার পরে মারা যায় ওনার মা, তো চিন্তা করে যে লাশটা আমরা নিয়ে যাব, রাত্রেই নিয়ে যাই, যতদূর আগানো যায় তাতে সকাল হলেই দাফন করে দেয়া যায়। তো সবাই বলে যে এত রাত্রে তো নৌকা টোকা পাওয়া যাবে না, তারপর চেষ্টা করছে তো দোষ নেই। তো হেলেঞ্চা গ্রাম থেকে আছে ওনারা রওনা দেওয়ার সময় তো ওনারা প্রায় 4 কিলোমিটারের পথ একটা ভ্যানে যান। তারপরে প্রায় 3 কিলোমিটার পথ একটা ঘোড়ার গাড়ি পান, এই ঘোড়ার গাড়িতে যান। এই পর্যন্ত রাসেল ভাই ওই ভ্যান চালক বা ঘোড়ার গাড়ি এই রিলেটেড কোনো প্রবলেম হয়নি। ওনারা মাঠে যখন নদীর ধারে আসেন তখন দূরে দেখেন যে একটা নৌকা অনেক দূরে, কারণ সব বর্ষাকাল ছিল তো মানে মোটামুটি লোকজন একটু মাছ ধরাও ব্যস্ত ছিল, তো অনেক রাত হয়ে গেছিল ওখানে আসতে, প্রায় রাত 1টা-1:30 বেজে গেছে ওই সময়, মানে ওই নদীর ধারে আসতে ওই 5-7 কিলোমিটার অতিক্রম করতে এত সময় লেগেছে সন্ধ্যার পর থেকে। তো এখন ওনারা দূর থেকে ডাকছিলেন ওই মাঝিদেরকে, তো দেখা যাচ্ছে যে একটা মাঝারি সাইজের একটা নৌকা 2-3 জন মাঝি সহ ওখানে আসেন। বলেন কি ব্যাপার, আপনি কি হয়েছে, ডাকাডাকি করেন কেন? তো বলে যে আমার মায়ের লাশটা নিয়ে যেতে হবে নাজিরগঞ্জে। আচ্ছা, তো এখানে আপনি সাহায্য করেন। বলে যে আমাদের তো এখন মাছ ধরার সময়, আমরা তো জাল ফেলেছি নদীতে, এখন তো আমরা যেতে পারবো না, আর তাছাড়া লাশ তো আমরা নেই না এইভাবে, আমরা তো এটা তো মাছ ধরা নৌকা। খুব অনুনয় বিনয় করেন, বলে যে আপনার মাছ ধরে সাধারণত রাত্রে কয় টাকার মাছ ধরবেন? তো বলে এত টাকার মাছ ধরবো। বলে ঠিক আছে, আপনি যত টাকার মাছ ধরবেন বাজারে বিক্রি করে আমি তার দ্বিগুণ টাকা দিব, শুধু লাশটা খালি নাজিরগঞ্জের ঘাটে আমাদেরকে পৌঁছে দেন। তখন ওরা চিন্তা করে যে ঠিক আছে, টাকা যেহেতু দিতে চাচ্ছে আর লোকটা বিপদেও পড়েছে, একটা মানবিক একটা দায়িত্ব এটা পৌঁছে দেয়া, তখন তারা রাজি হন। এবং ওরা কিন্তু মানুষই ছিল রাসেল ভাই, ওরা কোনো জিন টিন ছিল না, একদম মানুষই ছিল, নর্মাল স্বাভাবিকভাবে এ পর্যন্ত চলছিল। লাশ যখন রাসেল ভাই শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে চলে আসে, তখন নৌকা যখন যাচ্ছে আস্তে আস্তে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি বলেন? সেটা হচ্ছে যে ওরা দেখে নদীর মাঝখানে একটা বড় আকৃতির বক দাঁড়িয়ে আছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপার। বড় আকৃতির বক রাসেল ভাই, এর বক কিন্তু রাসেল পানির উপর দাঁড়ায় না, এটা হয়তো বা ওই চট পড়লে দাঁড়ায় এর উপরে। রাইট। এখন লোকজন চিন্তা করছে মাঝি কি ব্যাপার, এদিকে তো নৌকা তো মাঝে মাঝেই নিয়ে আসি, এই চর আসলো কোত্থেকে এখানে? বক দাঁড়িয়ে আছে, রাতের বেলায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা বড় আকৃতির বক এবং অস্বাভাবিক রকমের বড়। চিন্তা করে হতেও পারে হয়তো বা রাতের বেলা অত বড় বক হতেও পারে, কিন্তু ওরা কখনো দেখে নাই। আমাদের কোন মাঝির বয়স ছিল 60 ঊর্ধ্ব 3 জনের মধ্যে, কিন্তু এত বড় বক কখনো দেখে নাই। যাই হোক, নৌকা ওদিক দিয়েই যেতে হবে রাসেল ভাই, কিছু করার নাই। এখন বক তাদেরকে দেখে ওখানে নড়াচড়া করে না, উড়েও যায় না। হঠাৎ করে রাসেল ভাই মানে এই নৌকাটা দাম করে একটা মানে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে যায়, মনে হয় নিচে কোনো চর পড়ে গেছে। এবং ওরা সবাই অবাক হয়, এটা মাঝ নদী, মানে একদম উত্তাল পদ্মা, বর্ষার সময় স্রোত,
এইখানে তো চর পড়ার কোনো কথা না, মানে সবাই খুব অবাক। যাই হোক, যেহেতু একটা ধাক্কা খেয়েছে তো নৌকাটা তো সরাতে হবে, এবং ধাক্কা খাওয়ার পর দেখে আসলে বক ওটা ওইভাবেই আছে। সে কি করছে, ওই নদীর মধ্যে মাথাটা ঢুকিয়ে মাছ খাওয়ার চেষ্টা করছে। তো একজন মাঝি নামার পরে দেখে যে সত্যি তার মোটামুটি হাঁটু পানিরও নিচে পানি আর কি, মানে ওখানে চর আছে। খুব অবাক হন, চর তো থাকার কথা না এখানে, খুব চিন্তিত হয়ে পড়ে। তো যাই হোক, যেহেতু আছে কিছু করার নাই, হতেও পারে কোনোভাবে। উনি ধাক্কা দিয়ে নৌকাটা চর থেকে দূরে সরাই নিয়ে, যাতে নৌকাটা একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা। তো রাসেল ভাই যখন উনি নৌকাটা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছিলেন, কিছুতেই নৌকা সরছিল না। মনে হচ্ছে কোনো একটা জিনিস নিচ থেকে এমন ভাবে নৌকাটা টেনে ধরে রেখেছে যে কোনোভাবে সেটা সরানো যাচ্ছে না। তো উনি মনে করছেন হয়তো বা চরের একটু বেশি উপরে উঠে গেছে নৌকা, যার কারণে ধাক্কা দিয়ে সরাতে পারছেন না। তো সবাই নৌকার উপরে যারা ছিল, তখন কয়েকজন মাঝি চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, উনি একা যেহেতু পারছেন না, তাহলে আমরাও নামি। আচ্ছা। তো তারা যখন নামার অ্যাটেম্প নিচ্ছিল, হঠাৎ করে মানে কোনো কথা ছাড়াই যিনি নেমেছিলেন প্রথমে, দেখে যে উনি শুধু বলল যে ওরে আল্লাহ বলে এরকম একটা শব্দ করেছে, আর হঠাৎ করে দেখে উনি সাথে সাথে পানির নিচে তলিয়ে গেল। আচ্ছা। এবং পানির নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথে দেখে বকটাও নাই, আর ওই যে নৌকাটা একটু দোলা শুরু করছে, মানে যে মাটির সাথে থেকে যাওয়া অবস্থাতে একটু আটসাট হয়েছিল। পরে যখন তারা বৈঠা দিয়ে পানি মাপতে গিয়ে দেখেন নিচে কোনো চর নাই। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। তো তাহলে ওই ইটা কোথায় গেল, ওই মাঝি কোথায় গেল? তখন ওই দুইজন ওনারা একটু ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও পায় না মাঝিকে। অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেন, আশেপাশে খোঁজার চেষ্টা করেন, কোথাও পায় না। তো হঠাৎ মাঝির লাশ ভেসে ওঠে মোটামুটি আধা ঘন্টার মধ্যে। দেখে যে হাঁটু থেকে, মানে তার ঠিক যতটুকু অংশ পানির নিচে ছিল শরীরের, এই ততটুকু অংশ আর শরীরের সাথে নাই। আচ্ছা। এই দুই পায়ের ওই অংশ হাঁটুর নিচ থেকে সেটা ভ্যানিশ, মানে কেউ মানে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এরকম একটা অবস্থা। আর তার মানে ডেড বডি পাওয়া যায় আধা ঘন্টার মধ্যে। তো এটা দেখে সবাই ভয় পান, কি ব্যাপার, এটা কিভাবে হলো, নিশ্চয়ই মানে এখানে ব্যতিক্রম কোন জিনিস আছে। তখন ওনারা চিন্তা করেন তাড়াতাড়ি নৌকাটা পার হয়ে যায়, এখান থেকে বিদায় হয়ে ওই লাশটাও নৌকায় ওঠানোর পর তাড়াতাড়ি নৌকা। এখন তারা চিন্তা করছে এখন মাঝ নদীতে আসছে, এখান থেকে নাজিরগঞ্জটাই কাছে, ফিরে যাওয়াটা আরো বেশি পথ। চিন্তা করলাম তারা নাজিরগঞ্জে চলে যায়, নাজিরগঞ্জটা কাছে, এখান থেকে অনেক দূর, নাজিরগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো যাওয়ার মনে করেন যে আধা কিলোমিটার পার হওয়ার পর আবার নৌকাটা আটকে যায়। আচ্ছা। একই রকম ভাবে, এবং দেখে ওই সেই বকটা ওখানে দাঁড়িয়ে আছে, বড় আকৃতির বকটা। এইবার ওরা চিন্তা করে যে এইবার তো আর উপায় নাই, এইবার মৃত্যু আমাদের নিশ্চিত। তখন রাসেল ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ওখানে যারা উপস্থিত ছিল সবাই ওনার একটা অদ্ভুত ব্যাপার শুনছেন, যে তোদেরকে ছেড়ে দিব, এই মহিলার লাশটা এই পানিতে ফেলে দিতে হবে, এই শর্তে ছাড়তে পারি, না হলে কিন্তু মহিলার লাশও নিব, তোদেরকেও মেরে ফেলবো, কিন্তু তোদের লাশ আমাদের প্রয়োজন নাই, এই মহিলার লাশটা আমাদের প্রয়োজন। এখন তোরা বাঁচতে চাইলে এই মহিলার লাশটা ফেলে দেবে। এখন রাসেল ভাই ওনার দুই সন্তান, এটা কি কখনো সম্ভব মায়ের লাশটা ফেলে দেবে? এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার, এটা কখনো হতে পারে না। এটা হতে পারে, নিজের মায়ের লাশ পানিতে ফেলে দেবে, কে বা কে বলছে জিন হইতে পারে, ভূত হইতে পারে, তাদের কথা শুনে মায়ের লাশ ফেলে দেবে, এটা হইতেই পারে না। আর ওরা দুইজন খুব নামাজ কালামি লোক ছিলেন। তখন চিন্তা করেন এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করা যায়। তখন এক ভাই বললেন যে নৌকা চালাতে থাকবা, আমি আজান দিব, যতক্ষণ পর্যন্ত নৌকা ঘাটে না পৌঁছাবে নাজিরগঞ্জ পর্যন্ত আমি আজান থামাবো না, আজান শেষ হয়ে যাবে আমি আবার দিব, আমি শেষ হয়ে যাব অন্য ভাই দেয়া শুরু করবে, এইভাবে চলতেই থাকবে। আর ওনারা যে দুইজন মাঝি জীবিত ছিলেন, ওনারা মানে প্রচন্ড জোরে নৌকা বাইতে থাকবেন। তো সত্যি রাসেল ভাই ওনারা আজান দিতে থাকেন একের পর এক, এবং দেখে যে ওই বকও উড়ে যায় আর নৌকাও মানে চলা শুরু করে। এইভাবে নাজিরগঞ্জ পর্যন্ত ওরকম যায়। যাওয়ার পরে যথাযথভাবে তার মায়ের লাশটা দাফন করা হয়। দাফন করার পরে এই ঘটনাটা কেন ঘটলো সেইটার একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করা হয়। সেটা হলো রাসেল ভাই, আমরা এই বিষয়গুলো আসলে অতটা বুঝতে পারি না, যে মানুষের ওই যে অনেকে মারা যায়, আমরা ওই যে আমাবস্যা, পূর্ণিমা তিথি, একাদশী, এরকম কিন্তু অনেক তিথি থাকে, তিথির হিসাব যদিও আমি অতটা জানি না। তো ওই জিনেরা এই সমস্ত বিষয়ের হিসাব রাখে।
যে সাধারণত এই ধরনের মানে ওদের রাশি বা এই তিথির সাথে মিলে যাওয়া, এটা কিন্তু আমি জানতাম না আসলে এরকম। হ্যাঁ হ্যাঁ, বাহ। মিলে যাওয়া এই ধরনের, এই যে আমরা রাসেল ভাই ওই যে শুনি না যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি লাশ নিয়ে যাচ্ছে পিছন থেকে, ওই লাশই বলছে যে আমার লাশটা নিস না, রেখে যা। তখন যারা লাশটা বহন করছে সবাই ওই লাশটা ফেলে চলে যায়, দেখা যায় ওই লাশটা অদৃশ্য হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। সাধারণত রাসেল ভাই ঘটনা সবসময় ঘটে না, ওই যে নির্দিষ্ট কোনো সময় রাশির সাথে মিল রেখে যদি কোনো মানুষ মারা যায়, দৈবক্রমে এই ধরনের ঘটনা ঘটে, সাধারণত ওই লাশগুলো জিনেরা ওই জাদুটোনা করার জন্য এই লাশগুলো ব্যবহার করে। আচ্ছা, তো এই সময় এই ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে জিনেরা ওই লাশগুলো যে কোনো উপায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই কারণে ওই ঘটনা ঘটেছিল যে ওনার আম্মা যখন মারা গেছিলেন, তো ওই ধরনের কোন আমাবস্যা পূর্ণিমা বা ওই তিথিগত কিছু ব্যাপার ছিল, এই জন্য জিনেরা সর্বোচ্চ চেষ্টা করেছিল লাশটা চুরি করার। কিন্তু যখনই ওই যে যখন ঘোড়ার গাড়ি বা ওই যে শেষে তখন ওখানে অনেক লোক ছিল, ওই প্রত্যেকটাই সেই, এই জন্য ওরা ওই সুযোগটা পায়নি। যখন মাঝ নদীতে চলে আসছে, আশেপাশে কোনো লোক নাই, তখন এই সুযোগটা তারা নিতে গিয়েছিল আর কি। আর যখন ওই যে ওনারা নেমেছে, ওই যে মাঝিটা নেমেছিল, মাঝিটার মৃত্যুটাও হয়েছিল জিনদের হাতে। আচ্ছা, তো যার কারণে সে আর কিছু বলে যেতে পারেনি। পরবর্তীতে ওখানে একজন বুজুর্গ ব্যক্তি উনি এইটার বলেছিলেন যে এটা এই কারণে হয়েছে। পরবর্তীতে তার মায়ের লাশটা দাফন করা হলেও রাসেল ভাই পরে যে ঘটনাটা ঘটে আমি শুনেছি যে কে বা কারা এই লাশটাও চুরি করে নিয়ে যায়। কিন্তু এটা যে কোনো মানে এখানে রাসেল ভাই বলে রাখা ভালো, জিন কিন্তু কোনো কবর থেকে লাশ চুরি করতে পারে না। আচ্ছা, সাধারণত যে সমস্ত তান্ত্রিক বা কবিরাজরা আছে এরা জিনদেরকে দিয়ে লাশগুলো চুরি করানোর চেষ্টা করে। যদি তারা ব্যর্থ হয় সেক্ষেত্রে তারাই সশরীরে এই মানে এক্সিকিউশন মিশনে নামে। সেক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যে অনেকের কবর থেকে মাথা কেটে নিয়ে যায়, এই হয় সেই হয়, এই ধরনের ঘটনা রাসেল ভাই তখন কিন্তু ঘটে। আর এই বিষয়টা 1997 সালের রাসেল ভাই ঘটনা, যেটা আমাদের ভৌতিক স্ট্রিমের সদস্যরা এটা কালেক্ট করেছে। ধন্যবাদ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং এই ঘটনাটা শুনতে শুনতে অনেক ভালো লাগছিল, খুব অবাক হতে হচ্ছিল। আপনার ভাই আপনার কিছু মনে হয় বলার ছিল, এবং আপনার যে কাছে আবারও ফিরে আসি। থ্যাংক ইউ আপনার ভাই, চমৎকার। আমার মনে হয় প্রথম ঘটনা চাইতেও দ্বিতীয় ঘটনাটা একটু বেশি মানে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটেছে এই ঘটনার মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। ধন্যবাদ রাসেল ভাই। এখনকার যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে 6 মাস আগের ঘটনা। জি, এই ঘটনাটা ঘটেছিল নিউ ইয়র্কে। জি, আমার বাসায়, আমি ব্রঙ্কসে স্টার্লিং অ্যাভিনিউয়ে ছিলাম। তো এইখানে যে বাসাটা আমি নিয়েছিলাম এটা খুব অল্প পয়সায় পেয়ে যাই যাওয়ার পরপরই। মানে সচরাচর নিউ ইয়র্কে যারা থাকে তারা জানে যে অনেক অনেক বেশি অনেক এক্সপেন্সিভ। যেমন ধরুন 1800-র নিচে কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না। রাইট। আমি এই অ্যাপার্টমেন্ট ছোটখাটো আমি 1 বেডের উইথ আ কমন স্পেস একটা অ্যাপার্টমেন্ট পাই, যেটা ভাড়া আমার দিতে হচ্ছে $1400, $400 কম। তো যখন পাই আমি সাথে সাথে নিয়ে নিই, চিন্তাও করিনি যে কোনো সমস্যা। আর নিউ ইয়র্কে সবাই কিন্তু বাসা নেওয়ার আগে খোঁজ খবর নেয় যে কোনো সমস্যা আছে কিনা, এটা খুব কমন একটা ব্যাপার। তো আমি যেহেতু নতুন তেমন একটা চিন্তা ভাবনাও করিনি। তো যখন বাসাটা নিয়ে নিই, এরপরে আমার ওয়াইফ আমার বাচ্চা সহ আমি ওখানে থাকা শুরু করি। মোটামুটি 1 মাস ঠিকই ছিল, এরপর থেকে আমি টুকটাক কিছু কিছু আলামত পাওয়া শুরু করি। বাট এটা আমার ওয়াইফকেও বুঝতে দিতাম না, বাচ্চাকেও বুঝতে দিতাম না। ওরা সামহাও অনেক সময় কিছু যদি ফিলও করতো, আমি জিনিসটাকে অন্যভাবে কাটিয়ে দিতাম। তো ওরা গত জানুয়ারির 10 তারিখে দেশে চলে আসে। তো এই বছরে তো দেশে আসার পর আমি মোটামুটি আরো 3 মাস ওখানে একা থাকি। এর ভিতরে আগের ঘটনাগুলো খুব সিম্পল ছিল, মানে হয়তো শব্দ পাচ্ছি, হয়তো মনে হচ্ছে কেউ হেঁটে গেল, এই রুম থেকে ওই রুমে ছায়ার মতো লাগলো, তখন ফিল করতাম যে আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, হয়তো সামবডি ইজ ওয়াকিং, কেউ এই রুম থেকে ওই রুমে যেতেই পারে। যখন আমি পুরা বাসাটায় একা, তখন আমি ছাড়া কেউ নেই। সচরাচর সকালবেলা কাজে বের হয়ে যেতাম, রাত্রে 11টা 12টা 1টার দিকে বাসায় ফিরতাম, খুব টায়ার্ড থাকতাম, বেশি সময় লাগতো না ঘুমাতে। হঠাৎ করে, মানে শীতের সময় ছিল টোটালি এই সময়টা, বরফ পড়ছে হয়তো বাইরে, বা খুব ঠান্ডা, মাইনাসের দিকে আছে টেম্পারেচার, এই সিচুয়েশনে আপনার হিটার চলছে, হঠাৎ করে খুব ঠান্ডা লাগা শুরু হয়। হিটার চলছে, ওয়াইরাস রুম টেম্পারেচার ইজ ভেরি হাই। মোটামুটি একটা টি শার্ট থাকলে অনেক সময় মনে হয় যে ঘামছি, খুলে ফেলি, ঠান্ডা লাগা শুরু হয়। ঘুম ভেঙে গেলে উঠলাম। আমি সবসময় করতাম কি, আমার রুমের ভিতরে
লাইট অফ থাকলেও বাসার ভিতরে একটা হলেও একটা লাইট আমি অন করে রাখতাম আমার কমন স্পেসের ভিতরে। ঘুম ভেঙে গেল, দেখি কমন স্পেসের লাইট অফ। এরকম বেশ কয়েকবার পেয়েছি। আচ্ছা, লাইট অফ, পুরা বাসা অন্ধকার, আর ওখান থেকে ডোর শেডিং বলে কিছু নেই। অনেক সময় এমনও পেয়েছি যে আমার নিউ ইয়র্কে প্রায় বাসাতেই হচ্ছে ইলেকট্রিক চুলা, আমার বাসায় সামহাও গ্যাসের চুলা ছিল। আচ্ছা, সামহাও ছিল। অনেক সময় আমি তো ওরা চলে আসার পর রান্না বান্না তেমন করতাম না, রাত্রে ঘুম থেকে উঠে গিয়েছি হঠাৎ করে, উঠে দেখি যে ওই পানি খেতে গেলাম আমি ওই কমন স্পেসে, ওর সাথে কিচেন লাগানো, দেখছি যে চুলা জ্বলছে। ঠিক আছে, অনেক সময় দেখেছি যে আপনার ওয়াশরুমে বাথটাবে আমি কখনো পানি জমাই না, ওটা কর্ক ফালানো, পানি জমা, মানে ভেরি আনইউজুয়াল থিং। কিন্তু মানে এটা বিশ্বাস করার মতো না যে আমি একা মানুষ বাসার ভিতর, দ্বিতীয় কোনো মানুষ স্ট্রেঞ্জ নেই। যে এরকম হচ্ছে। আপনি একা যেহেতু, আমি যেহেতু একা, সাথে যদি অন্যরা থাকতো অন্য কেউ করেছে, আমি ওটা কখনো ফিল করতাম না। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা পেলাম একদিন, আমার জানলা দরজা সব বন্ধ। একদিন রাত্রে ঘুম ভেঙে গেল, কমন স্পেসে দেখি একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, মোটামুটি মাঝারি সাইজের, মানে জানলা দরজা বন্ধ, সেখান থেকে কোথা থেকে একটা কালো বিড়াল আসে। আমি তো দেখে পুরা মানে আমার ফ্রোজেন, আমি আমার কোনো মানে ফিল করতেছি না যে মানে কি করব। তো হঠাৎ করে আবার চোখ বন্ধ করলাম, খুললাম, নাই। পরে আমি ওখানকার যে কেয়ারটেকার ছিল, ওই বিল্ডিং এর যে ম্যানেজার, ওই প্রত্যেকটা মানে রিয়েল এস্টেট কোম্পানি থেকে প্রত্যেকটা বিল্ডিং একটা করে ম্যানেজার থাকে, তাকে আমি একদিন টেকনিক্যালি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাসাটা আমি যে উঠেছি এর আগে কতদিন খালি ছিল? অনেকদিন। কতদিন? ওই 1.5 বছর। নিউ ইয়র্কের মতো একটা জায়গা। এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিং নিউ ইয়র্কে কখনো খালি থাকছে না। ওটা 1.5 বছর খালি ছিল। আমি কেন? এমনি, এটা ভাড়া পাওয়া যায় না, ও বলতে চায় না আমাকে। পরে আমার নেইবার, ওখানে আমার ওই বিল্ডিং এর ভিতরে আরো বাঙালি আছে, তাদের সাথে মেশা শুরু করলাম, জানলাম যে ওই অ্যাপার্টমেন্টটা পার্টিকুলারলি ওটাকে অনেকে হন্টেড অ্যাপার্টমেন্ট হিসেবে জানে, যেখানে আমি অলরেডি কাটিয়ে এসেছি। এবং আমি দেশে ফেরার আগে যখন আমি ফেরত আসলাম, ওই বাসাটা চেঞ্জ করে আমি আবার সানি সাইডে বাসা নিয়েছি এবং অনেক খোঁজ খবর নিয়ে তারপরে বাসা শিফট করে তারপর চলে এসেছি। আমি কন্টিনিউয়াস 7-8 মাস একটা হন্টেড অ্যাপার্টমেন্টে বাস করে এসেছি এবং দেখেও এসেছি। আমার কপালেই কেন জানি পড়ে, আমি এর আগে শেয়ার করেছিলাম যে বসুন্ধরাতে যখন আমি থাকতাম ওই বাসাতে অনেক ঘটনা ঘটেছে। আমি ভূতে ফেমে টাইম টু টাইম বলেছি, হয়তোবা মনে নেই, কিন্তু বলেছিলাম। আমি গুলশানের বাসায় যখন ছিলাম তখনও ঘটেছে, সেটাও বলেছি। সো আমি যেখানেই যাই সেখানে কিছু না কিছু দেখি। এখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে কি ওই যে বলে গিয়েছিল আরিফ যে কখনো পজেস করবে না কিন্তু দেখা দিবে, আমি দেখবো, ওই জিনিসটাই কি আমার সামনে প্রবলেম হয়নি? আপনি দেখেছেন কিন্তু আপনাদের কোনো প্রবলেম হয় না, সেটাই সমস্যা হয়নি। সেটাই, দেশে আসার পরও কিছু ঘটনা আছে, এটা আর একদিন বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা চাইবো যে আপনি আবারও আমাদের সাথে মাঝে মাঝে যখন সময় পাবেন তখন আসেন, যে কয়দিন আছেন আর কি এখানে সে কয়দিন, এবং নিউ ইয়র্কে যখন থাকবেন তখনও আশা করবো যে আপনি আমাদেরকে মাঝে মাঝে একটু অডিও ক্লিপ পাঠাবেন যদি এরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই, এন্ড আশা করবো সেটা। জি অবশ্যই, আমি নেক্সট টাইম থেকে আমি যেখানেই থাকি না কেন, যদি এরকম কিছু আসে ঘটনা সামনে, অবশ্যই সেটা রেকর্ড করে জানাবো। একদম, থ্যাংক ইউ সো মাচ। আছেন আজকে আফরান ভাই, তার কাছে চলে যাবো এবং তার কাছ থেকে এটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফরান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল।
তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে রাসূল আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল, যার কারণে ওরা যে কাজটা করত যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের যে ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোন একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো আসল ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা যেরকম হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল। 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারত, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকালের ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করত। যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত, মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময় রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খস 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 শব্দ। তো অনেক সময় দেখা যায় খসখস কোন জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু
শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে ওর নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো, রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সে সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো সঙ্গীতের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা, ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ান যারা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞাসা করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা, হ্যাঁ, তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আর একজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়া মূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে ওখানে কিছু ছিল না, ওখানে দেখে যে না কিছু নাই আলো জানানোর পর। ইন্টারেস্টিং। তখন মানে তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবা এই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন, হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেব। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে
নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো বা পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে, কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আরো কাছে আসছে, আরো বেশি জল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনার ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখিনি। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোন জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে কোনো যে কয়েকজন জীবিত ছিল ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল ওনারা যেটা থাকতেন এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায়।